सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। আচ্ছা, আজকে আমরা আদি শঙ্করাচার্য বিরচিত মনীষা পঞ্চকমের একটু শুরুর দিকটা আলোচনা করছি। মনীষা পঞ্চকমকে আমরা বেদান্তিক টেক্সটের মধ্যে মনীষা পঞ্চকমকে আমরা মনন গ্রন্থ বলতে পারি। শ্রবণ গ্রন্থ, মনন গ্রন্থ। শ্রবণ গ্রন্থ মানে এই যে দক্ষিণামূর্তি স্তোত্রম, সেটাও শঙ্করাচার্য বিরচিত। সেই দক্ষিণামূর্তি স্তোত্রমটা শ্রবণ গ্রন্থের মধ্যে পড়ে। এবার এই শ্রবণ গ্রন্থে যেটা হচ্ছে সেটা হচ্ছে যেমন দক্ষিণামূর্তি স্তোত্রে সেখানে বেদান্তের সমস্ত যে ফিলোসফিটা বা শিক্ষাটা সেটা খুব শর্টে স্ক্রিপ্টিক ওয়েতে, কিন্তু পুরো বেদান্তের জিস্ট বলা যায়। দক্ষিণামূর্তি স্তোত্রমকে পুরো বেদান্তের জিস্ট বলে বলা যায়। তো সেই জন্যে সেটা হচ্ছে শ্রবণ গ্রন্থ। সেটা যদি ভালোভাবে পড়া যায় তাহলে আমাদের শ্রবণের কাজ হয়। কিন্তু আমাদের মতো সাধারণ অধিকারীর জন্যে আমরা তো সেই শ্বেতকেতুর মতো উত্তম অধিকারী নই যে নবার বলবে তত্ত্বমসি শ্বেতকেতু আর অমনি তো আমার বোধ হয়ে যাবে। তো সেই জন্যে আমাদের বারবার যদি আমরা এই বেদান্তিক টেক্সটগুলো না মনন করি, রিফ্লেকশন করি, না চিন্তা করি, তাহলে আমরা এর কিছুই ধারণা করতে পারবো না। তো সেই জন্যে আমাদের কিছু মনন গ্রন্থ আছে, মনীষা পঞ্চকম তার মধ্যে একটা। এখানে আরেকটা ব্যাপার আছে যে শঙ্করাচার্যের যে উপনিষদের যে ভাষ্য, সেখানে সেই ভাষ্যে অনেক জায়গায় দেখা গেছে যে শঙ্করাচার্য ভাষ্য করতে গিয়ে সেখানে লিখেছেন যে শূদ্রের বেদ পাঠের উপনিষদ পাঠের অধিকার নেই, এই সমস্ত কথা যে বলেছেন। আমরা স্বামীজির চিঠিতেও দেখেছি যে স্বামীজি এ বিষয়ে প্রশ্ন করেছেন। তো এরকম অনেক পণ্ডিত বা অনেক ব্যক্তি এরকম প্রশ্ন করেছেন যে শঙ্করাচার্য এই যে বলেছেন এটা কি ঠিক? তখন তাইতে স্কলাররা বলছেন যে যখন শঙ্করাচার্য একটা কোনো উপনিষদের ভাষ্য লিখছেন তখন তো ওনাকে উপনিষদটাই ফলো করতে হবে না, সেখানে যা লেখা আছে তাই, বেদে যা লেখা আছে তাই, উনি তো তার থেকে ডেভিয়েট করতে পারেন না। সেই হিসেবে উনি ওখানে যেরকম লেখা আছে সেরকম বলেছেন। কিন্তু এই যে মনীষা পঞ্চকম, এখানে আমরা দেখব যে এখানে কিন্তু শঙ্করাচার্য যেটা নিজের রচনা, নিজের বোধ থেকে যেটা বলেছেন, সেখানে কিন্তু উনি জোর গলায় বলেছেন যে চণ্ডাল বা ব্রাহ্মণ কারুর মধ্যেই কিন্তু কোনো তফাৎ নেই। মনীষা পঞ্চকম দেখতে গেলে বলতে হয় যে এটাই হচ্ছে মনীষা পঞ্চকমের একটা মূল উপপাদ্য। এবারে পঞ্চকম মানে অবশ্যই যে গ্রুপ অফ 5, 5টি শ্লোকের সমাহার। কিন্তু দেখা যায় যে এখানে এই 5টি শ্লোক ছাড়াও এখানে আরও এক্সট্রা 2-4টে শ্লোক আছে। তো বলা হচ্ছে যে এই যে এক্সট্রা 2-4টে শ্লোক রয়েছে সেগুলোতে মূলত এই যে শঙ্করাচার্যর যে মূল যে টিচিংটা সেইটার একটা ব্যাখ্যা দেয়া হয়েছে, মানে সেটার একটা ব্যাকগ্রাউন্ড বলা হয়েছে। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটাও নেওয়া হয়েছে শঙ্করাচার্যর জীবন থেকেই। আর মনীষা মানে হচ্ছে উইজডম, মানে যে কোনো উইজডমকেই আমরা মনীষা বলতে পারি। মনীষা শব্দটা এসছে মনস ইষ্টে ইতি মনিত, অর্থাৎ রুলার অফ দ্য মাইন্ড। তো যেটা আমাদের মনকে, এবার মনটা তো আমরা জানি যে মন বলতে সবসময় একটা সংকল্প বিকল্পাত্মিকা বলা হয়েছে না, মনের তো নিজস্ব কোনো স্থিরতা নেই, একবার এদিকে ছুটছে একবার ওদিকে ছুটছে। তো সেই মনটাকে যে রুল করবে, এবার মনটাকে কে রুল করে? মনটাকে রুল করে বুদ্ধি বা ইন্টালেক্ট। সুতরাং এইখানে বুদ্ধি যত পরিপক্ক হবে তত আমরা জীবন সম্বন্ধে ভালোভাবে ধারণা করতে পারবো। কারণ অনেক সময় আমরা দেখি যে আমরা অনেক সময় ইমোশনের বশে বা আমাদের সিউডো ইগো বা ইনস্টিংক্টের বশে আমরা অনেক কিছু কাজ করে ফেলি, আমাদের জীবনটা সেটাই কন্ট্রোল করে। কিন্তু
আমরা সেই সময় আমাদের যখন অতিরিক্ত মাত্রায় আমরা ইমোশনাল হয়ে উঠি, তখন আমাদের এই বিচার ক্ষমতাটাই চলে যায়, থাকে না অনেক সময়। সেই জন্যে এই বারবার রিপিটেড হিয়ারিং, বেদান্তের বারবার শ্রবণে এবং মননে আমাদের আরও এই একটা ক্ল্যারিটি আসবে, মনের মধ্যে একটা ক্ল্যারিটি আসবে বা বুদ্ধিটা পরিপক্ক হবে। আর যখন তো এখানে এই যে মনীষা পঞ্চকমে বোঝাই যাচ্ছে, এখানে মনীষা যে যে উইজডম বা নলেজ, সেই উইজডমটা হচ্ছে আত্মজ্ঞান বা সেলফ নলেজের উপরেই এখানে বলা হয়েছে। এবং 5টি শ্লোকে ভার্সে বলা হয়েছে। তার মধ্যে আমরা এটাও শুনেছি যে আমাদের যে 4টি বেদ আছে, সেই 4টি বেদের মধ্যে 4টি মহাবাক্য আছে। এবার এই যে 4টি মহাবাক্য, এই মহাবাক্যগুলোই অ্যাকচুয়ালি বেদান্তিক মেডিটেশনে বলা হয় তো, যে এই মহাবাক্যগুলোর ওপরেই তুমি ধারণা করবার চেষ্টা করো, এগুলোর ওপরেই তুমি চিন্তা করো, রিফ্লেক্ট করো। তো এখানে সেই জন্যে এটা যেহেতু মনন গ্রন্থ, এখানে এই 4টি শ্লোকে 4টি মহাবাক্য ক্রিপ্টিক ওয়েতে লেখা আছে, এবং পঞ্চম বা অন্তিম শ্লোকটায় এখানে এর এর ফলশ্রুতি, এটা পড়লে কি হয় সেটা লেখা আছে। এবার আরেকটা জিনিস এখানে বলা হয়েছে যে মানে মহারাজ বলেছেন যে আমরা যখন অতিরিক্ত মাত্রায় আমরা আমাদের ইনস্টিংক্টের দিয়ে কাজ করি, ইনস্টিংক্ট যখন বেশি কাজ করে, তখন অ্যাকচুয়ালি আমাদের মনোময় কোষটা অ্যাক্টিভ থাকে। আমাদের যে পঞ্চকোষ আছে বা আমাদের আত্মার উপর যে 5টা জীবাত্মার উপর যে 5টা আবরণ রয়েছে, তার মধ্যে যখন আমাদের মনোময় কোষটা খুব অ্যাক্টিভ হয়ে ওঠে, তখন আমরা আমাদের ইনস্টিংক্টের দিয়ে কাজ করি। আর যখন আমাদের ইন্টালেক্টটা বা বিবেক বুদ্ধি কাজ করে, তার মানে আমাদের বিজ্ঞানময় কোষটা বেশি অ্যাক্টিভ রয়েছে। তো এখানে এই যেমন ভগবদ গীতায় যেমন দেখা যায়। হ্যাঁ বললাম, বল বল বল। এই জায়গাটা একটু বলবি, অন্নময় কোষটা বেশি? হ্যাঁ, অন্নময় কোষ মানে হচ্ছে এই যে আমাদের যে স্থূল শরীরটা যে তৈরি হচ্ছে, এই স্থূল শরীরটা হচ্ছে যেটা মানে স্থূল শরীরের আবরণটা, সেটাকে আমরা বলছি অন্নময় কোষ। কারণ এই যে স্থূল শরীরটা তো তৈরি হচ্ছে আমাদের খাবার দিয়েই তৈরি হচ্ছে। তো অন্ন এবং জল এই দিয়েই তো এই শরীরটা তৈরি হয়েছে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে অন্নময় কোষ। তারপরে হচ্ছে প্রাণময় কোষ, এই যে আমাদের যে ভাইটাল যে এনার্জিটা আছে, কারণ প্রাণ শক্তিটা না থাকলে তো আমরা চলতেই পারবো না। তো এই যে প্রাণ শক্তিটা দিয়ে যে মানে এটাও বলছে যে পরমাত্মার বা যে আদি প্রকৃতির যে কুণ্ডলিনী শক্তি যেটা বলা হচ্ছে, সেটা যে আমাদের মধ্যে যে একটা কুণ্ডলিনী হিসেবে একটা কনসেন্ট্রেটেড হয়ে রয়েছে, যে শক্তি দিয়ে আমরা সব কাজ করতে পারি, সেই শক্তি, সেইটাকেই বলা হচ্ছে প্রাণময় কোষ। সেটার জন্যেই আমাদের এই শরীরটা কাজ করতে পারছে। আর মনোময় কোষ তো এই যে বললাম, মনোময় কোষ হচ্ছে আমাদের এই যে আমরা আমাদের মনের মধ্যে যে যে ভাবগুলো আসে, সুখ দুঃখ ভালো মন্দ চাওয়া পাওয়ার, এই যে ভাবগুলো যখন আছে, আমাদের মন যখন অ্যাক্টিভ হয়ে যায়, তখন সেটা হচ্ছে মনোময় কোষ। আর যখন আমাদের খুব বিচার শক্তিটা আসে, সেইটা হচ্ছে বিজ্ঞানময় কোষ, যে আমরা ঠিক মতো তার মানে আমাদের বুদ্ধিটা সেখানে বেশি কাজ করছে। আর এর সবের উপরে যেটা রয়েছে যে আনন্দময় কোষ, এগুলো করছি কেন, সবগুলো করছি আমরা করে আমি নিশ্চয়ই আনন্দ পাওয়ার জন্যই করি। তো সেই জন্য সেই যে যে আমাদের জীবাত্মার যে অংশটা এই আনন্দের উপভোগটা করছে, সেটা হচ্ছে আনন্দময় কোষ। এবং অ্যাকচুয়ালি বলতে গেলে এই অর্ডারেই এরা ক্রমশ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়। কালকে আমরা পড়ছিলাম ওই যে কারণ শরীর, সেইটার কথা, যে কারণ শরীর মানে আমাদের এই যে আমরা পূর্ণ নই, এই বোধটা থেকেই আমাদের চাওয়া পাওয়াগুলো আসছে, এবং সেখান থেকেই সেইটাকেই এই যে কারণটা, আমরা সেটাই আমাদের কারণ শরীর তৈরি করছে, সেটাই হচ্ছে আমাদের এই দেহ নেওয়ার কারণ। তো সেখান থেকেই এই কারণ শরীরটা হচ্ছে এই আনন্দময় কোষ, যেখানে শুধু
আনন্দটাকেই রিফ্লেক্ট করে। সেখান থেকে ক্রমশ ক্রমশ যখন আরও স্থূল থেকে স্থূলতর হয়ে আমরা আগে পড়েছি না যে মনোময় কোষ, প্রাণময় কোষ ও বিজ্ঞানময় কোষ, এই তিনটে মিলিয়ে আমাদের সূক্ষ্ম শরীর তৈরি হয়, যেটা আমাদের মৃত্যুর পরেও থাকে এবং পরের শরীরটায় আবার চলে যায়। আর আর তার উপরে সবচেয়ে স্থূল অংশ হচ্ছে আমাদের অন্নময় কোষ। এবার এই এই আনন্দময় কোষটা নিয়ে আমার যথেষ্ট ডাউট, মানে আমি খুব একটা নই। তো মহারাজকে একবার বলেছিলাম যে যদি বিমোক্ষানন্দজি মহারাজকে যদি আমাদের একবার বলেন, তো দেখি যদি ওনার সময় হয় এটা নিয়ে আলোচনা করা যাবে। তো এখন আর কিছু বলবি? না, বুঝেছি, মানে আমাদের যত কিছু সংস্কার সেগুলো এই ভিতরের সূক্ষ্ম দেহটার মধ্যে থেকে যাচ্ছে। হ্যাঁ, সূক্ষ্ম দেহটার মধ্যে থেকে যাচ্ছে। কালকের ওই বইটা এটা নষ্ট হয়ে যাচ্ছে, অন্নময় দেহটা নষ্ট হয়ে যাচ্ছে জন্ম জন্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মানে শুধু অন্নময় কোষটাই নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে। তারপরে বাকিগুলো সব মানে হ্যাঁ, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর যখন যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে কারণ শরীরও যাচ্ছে। কারণ সূক্ষ্ম শরীরটা কারণ শরীরকে ঘিরে রেখেছে। এই যে আমরা ভগবদ গীতায় অর্জুনের যে বিষাদটা দেখেছিলাম, এই যে শোকটা দেখেছিলাম, এই শোকটা এই শোকটা কিন্তু ওনার যে অ্যাটাচমেন্ট এবং মোহ, রাগ এবং মোহ, এর থেকে এর একটা কিন্তু প্রোডাক্ট হিসেবে এই বিষাদটা এসেছিল। উনি ওনার একটা মোহ জন্মেছিল যে আমি এদের মেরে ফেলবো, এরা আমার নিজের, এই যে একটা অহংবোধ, মোহবোধ এসেছিল, এবং তাদের প্রতি যে অনুরাগ, রাগ বলতে মানে সংস্কৃতের রাগ অর্থাৎ অনুরাগ, অ্যাটাচমেন্ট, এইটার ফল হিসেবেই কিন্তু এইখানে ওনার এই শোকটা হয়েছিল। তা ওইখানে এই যে শোকটা হয়েছিল, এইটা তার মানে কি উনি একটা ওই সিউডো ইগো বা ইনস্টিংক্টে কাজ করছিলেন, আমি যুদ্ধ করব না। তখন তো ওনার বিচারবোধটা ছিল না যে এত কাণ্ড করে, এত এত মানে যুদ্ধ ছাড়া আর কোনো গতি নেই, এবং ক্ষত্রিয় হিসেবে যুদ্ধটাই ওনার ধর্ম। এই সমস্ত যে যে বিচার বুদ্ধিগুলো সেই সময় তখন ওনার মানে এখানে বলছে যে তার মানে ওই সময় ওনার মনোময় কোষটা বেশি অ্যাক্টিভ ছিল, যেটা বিজ্ঞানময় কোষকে মানে দাবিয়ে রেখে সেটার ওপরে এই শোকটা উৎপন্ন হয়েছিল, যে জন্যে শ্রী ভগবানকে ওনার ওই ডিলিউশনটা ভাঙতে হয়েছিল। তো ইগনোরেন্স অ্যান্ড ডিলিউশনস আর দ্য প্রবলেমস অ্যান্ড রাইট অ্যাটিটিউড। আর সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের এই ইগনোরেন্স অ্যান্ড ডিলিউশন থেকে মুক্তি পেতে গেলে আমাদের রাইট অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে। তো এই যা কিছু আমাদের এই ইন্টালেক্টের সঙ্গে কানেক্টেড থাকে সেটাকেই আমরা মনীষা বলি। এই যে উইজডম মানে সেটা তো একটা কিছু, ওই যে বিজ্ঞানময় কোষ বলেছে, তার মানে সেটা আমাদের ইন্টালেক্টের, বুদ্ধির সঙ্গে যুক্ত। বুদ্ধি পাকা, ওই যে আমরা বলি বুদ্ধি আছে তবে আমরা বুঝতে পারছি। তো সেই জন্যে যে সেটাকেই আমরা মনীষা বলছি, যা কিছু আমাদের ইন্টালেক্টের সঙ্গে কানেক্টেড হচ্ছে। এবার এই যে মনীষা পঞ্চকম, এই যে বললাম যে 5টা শ্লোকের আগেও 4টে শ্লোক আছে, মানে 4টে শ্লোক আছে। তো এই যে ঘটনাটা, মানে এই যে একটা ঘটনা, একটা গল্প দিয়ে তো শুরু হয়েছে, তো সেই গল্পটা শঙ্করাচার্যর জীবনী থেকে নেওয়া হয়েছে। এখন এই বিষয়েও এই যে শঙ্করাচার্য, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে তোমরা কি মানে আমি কি সংস্কৃতটা পড়ে বলবো, না এমনি এরম যেমন বলে যাচ্ছি বলে যাব? না, একটু বল। আচ্ছা, উচ্চারণটাকে মাপ করো। আচ্ছা, তো এবারে এই যে শঙ্করাচার্যর যে জীবনী, সেটার নাম হচ্ছে শঙ্কর দিগ্বিজয়। সেই শঙ্কর দিগ্বিজয় জীবনীটা, শঙ্করাচার্যর জীবনীটা লিখেছিলেন, তার নাম হচ্ছে মাধব বিদ্যারত্ন। এবার এই যে মাধব বিদ্যারত্ন, ইনি কিন্তু ওই যে বিজয়নগর সাম্রাজ্য ছিল, সেখানকার যে যারা যে বিজয়নগর কিংডমের যে প্রতিষ্ঠাতা ছিল, 2 ভাই হুক্কা আর বুক্ক, সেই শরদিন্দুর গল্পে পড়া যায় হুক্কো বুক্কো, সেই আমরা পড়েছি। সেই হুক্কা আর হুক্কো বুক্কো, সেই যারা বিজয়নগর কিংডম এস্টাবলিশ করেছিল, হিন্দু রাজ্য, এই মাধব বিদ্যারণ্য কিন্তু
তাদের দুজনকে ইন্সপায়ার করেছিলেন এই মানে হিন্দু কিংডমটা প্রতিষ্ঠা করার জন্য। আর আর পরের দিকে উনি এই মাধব বিদ্যারত্ন শৃঙ্গেরি মঠের মহন্ত হয়েছিলেন পরে ভবিষ্যতে। আর ওনার ওনার ভাই ছিলেন, তিনিও খুব বিখ্যাত, তিনি হচ্ছেন সায়নাচার্য। সায়নাচার্য হচ্ছেন যে তিনি বেদের ভাষ্য রচনা করেছেন, এবং বেদের তো বহু কিছু হারিয়ে গেছে, এবং বেদ তো এত পুরনো সংস্কৃত যে সাধারণ মানুষ, এখনকার লোক পড়ে কিছুই, সাধারণ মানুষ ছেড়ে দেয়, মানে এখনকার পণ্ডিতেরাও সমস্ত বেদ পড়ে তার সঠিক মানেটা ধরতে পারে না। তো এখন এই সায়নাচার্যের যে ভাষ্য আছে বেদের ওপরে কমেন্ট্রি, সেটাই হচ্ছে সবচেয়ে অথেন্টিক। এখন যে যা পড়ে সায়নের কমেন্ট্রিটাই হচ্ছে মেন। তো সেই সায়নাচার্য হচ্ছেন এই মাধব বিদ্যারণ্যের ভাই। তো আর এই যে গল্পটা বলা হয়েছে, এই গল্পটার ব্যাপারেও দুটো মত আছে। একদল বলে যে এই ঘটনাটা শঙ্করাচার্যর জীবনে সত্যি সত্যি হয়েছিল, আদি শঙ্করাচার্যর জীবনে সত্যি সত্যি ঘটেছিল। আরেক দল বলে যে না, এটা মোটেই ঘটেনি, এটা ঘটতে পারে না। কিন্তু এই ঘটনাটার অবধারণা করা হয়েছে যাতে এইটার ওপর বেস করে আমরা এই যে শিক্ষাটা, বেদান্তের যে টিচিংগুলো, সেগুলোকে আমরা ভালোভাবে এক্সপ্লেন করতে পারি, সেই হিসেবে এই ঘটনাটাকে আনা হয়েছে। তো ঘটনাটা আমাদের সবাইকারই জানা। আচ্ছা, আমি একটুখানি সংস্কৃতটা পড়ছি, তো চারটেই পড়বার চেষ্টা করছি, তোমরা প্লিজ কিছু মনে করো না। सत्याचार्यस्य गमने कदाचिन्मुक्तिदायकं काशीक्षेत्रं प्रति सः गौर्या मार्गे तु शङ्करम् अन्त्यवेशधरं दृष्ट्वा गच्छ गच्छेति चाब्रवीत्। शङ्करस्योऽपि चण्डाल तं पुनः प्राहुः शङ्करम्। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে শঙ্করাচার্য একদিন মধ্যাহ্নিক আহ্নিক মানে দুপুরের আহ্নিক করবার জন্য গঙ্গায় গেছেন। এবার গঙ্গায় ডুব দেওয়ার পর, গঙ্গা স্নান করার পর যখন উঠতে যাচ্ছেন, তখন সামনে তিনি ওই রকম দেখলেন যে একজন চণ্ডাল তার স্ত্রী এবং চারটে কুকুরের সঙ্গে তার সামনে দাঁড়িয়ে আছে। তো তখনকার দিনের যে রীতি, সেই রীতি মেনে শঙ্করাচার্য তখন তাকে বলেন সরো 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 সরো, গচ্ছ গচ্ছ, এইরকম বলে উঠলেন। তো সেই গচ্ছ গচ্ছ শুনে তখন সেই চণ্ডাল ওনাকে প্রশ্ন করলেন যে কি প্রশ্ন করলেন অন্ন মায়াদ অন্নময়ম অথবা চৈতন্যমেব চৈতন্যাৎ यतिवर दूरीकर्तुं वाञ्छसि किं ब्रूहि गच्छ गच्छति। प्रत्यक् वस्तूनि निस्तरंग सहजानंद अवबोधाम्बुधौ विप्रोयं स्वपचोयम् इति इत्यापि मोहान् कोऽयं बिभेद भ्रमः। किं गंगाम्बुनि बिम्बेतम्बरमनौ चण्डाल विधिपय पूरे बा अन्तरमस्ति काञ्चन घटी मृत्कुम्भयोर्बाहम्बरे। আচ্ছা, এই পুরো জিনিসটা হচ্ছে ব্যাখ্যা করা হবে। এবারে ব্যাপারটা এবারে বাংলা করে বলছি। বাংলা করা হচ্ছে যে এইটার হচ্ছে যে যখন ওকে বলে সরো সরো করে বলে উঠলেন, তখন ওই চণ্ডাল ওনাকে প্রশ্ন করলেন যে আচ্ছা, আপনি যে এই সরো সরো করে উঠলেন, আমার সেই জন্য আমার জানতে ইচ্ছে করছেন যে আপনি তো খুব বিরাট পণ্ডিত, গ্রেট অ্যাসেটিক, তো আপনি কাকে সরে যেতে বললেন? এই গচ্ছটা আপনি কাকে বললেন? আপনি কি এই শরীরটাকে বললেন? এই যে বলছে এই অন্নময়াদ অন্নময়ম, এই যে অন্ন, এই শরীরটাকে কি বলছেন? আপনার শরীরটা কি আমার এই শরীরটাকে বলছে? তো তাই যদি হবে, তাহলে আপনার শরীরটা ওই অন্নময় মানে অন্ন এই পঞ্চভূত দিয়েই তৈরি হচ্ছে, আমার শরীরও এই পঞ্চভূত দিয়ে তৈরি হয়েছে, তাহলে আর আপনার আর আমার মধ্যে তফাৎটা কি হলো? আপনারও শরীর, আমার শরীরটাকে যদি আপনি অস্পৃশ্য বা এরকম বলেন, তা আপনার শরীরটার মধ্যে একটা তফাৎ তার কোথায়? সেটা তো একই জিনিস দাঁড়িয়েছে। তাহলে আপনি কি সেটাকে সরে যেতে বলছেন?
নাকি আপনি বলছেন অথবা চৈতন্যময়ব চৈতন্যাৎ, আপনি অ্যাজ দ্য কনসাসনেস আপনি কি চৈতন্য হিসেবে আমার মধ্যে যে চৈতন্য তাকে সরে যেতে বলছেন? তা চৈতন্য তো বাপু একটাই হয়, চৈতন্য তার আর কোনো ভাগ নেই। তাহলে এই যে আপনি তাহলে আপনি আমাকে দয়া করে একটু বোঝাবেন যে আপনি এই যে ওই যে জ্যোতি বড়, তুমি তো সবার থেকে মানে একদম জ্যোতি শ্রেষ্ঠ, তুমি কি আমাকে একটু আমার এই প্রশ্নটাকে একটুখানি আমার সন্দেহটা দূর করবে কি, যে কেন তুমি এরকম গচ্ছেতি বললে, আমাকে সরে যেতে বলছো? তখন সেই কথা শুনে স্বাভাবিকভাবেই আদি শঙ্করাচার্য ভাবলেন যে এ তো সাধারণ চণ্ডাল হতে পারে না, তাহলে সাধারণ চণ্ডাল হলে তো আর এত বোধ হবে না যে সে আমাকে এই কথাটা বলবে, তাহলে এ নিশ্চয়ই লর্ড শিবা পার্বতীর সঙ্গে এসেছেন। কেন না, তিনি তো মানে কৃপালু, তো ভক্তের এই যে এখানে বলেছে সত্যাচার্যস্য গমনে কদাচিন মুক্তিদায়কম, আমার এই যে ভুল ভ্রান্তি এর থেকে আমাকে মুক্ত করবার জন্যেই ওই যে গৌরিয়া সহ শঙ্করে মানে গৌরীর সঙ্গে শঙ্কর কাশীর রাস্তায় এসেছেন, যাতে আমার মনের মধ্যে থেকে এই যে অজ্ঞান, এই অজ্ঞানটা দূর করে আমাকে মুক্ত করতে করেন, সেই জন্য সঠিক সত্যের সন্ধান দেবার জন্যই এসেছেন। তো সেই জন্যে শঙ্করাচার্য বুঝলেন যে উনি লর্ড শিবা অ্যান্ড পার্বতী এসেছেন। আর ওই যে চারটেই কুকুর কেন, কারণ ওই চারটে কুকুর হচ্ছে চারটে বেদটাকে মানে সিম্বলাইজ করা হচ্ছে, যে ওই চারটে কুকুর চারটে বেদ, সেই মানে বেদ সঙ্গে নিয়ে অর্থাৎ জ্ঞান সঙ্গে নিয়ে শিব ভগবান শিব এসেছেন, যাতে শঙ্করাচার্যর এই যে জ্ঞানটা সম্পূর্ণ করা হয় বা অজ্ঞানটা দূর করা যায়। এবারে এইটার ব্যাখ্যা করছেন যে এর পরের যেটা রয়েছে, যে ওই শ্লোকটা রয়েছে যে প্রত্যেক বস্তুনি নিস্তরঙ্গ সহজানন্দ বোধ অববোধাম বুধৌ। তো এইখানে এইটার মানে বলা হচ্ছে যে সেখানে মানে যেন ওই শিবরূপ মানে চণ্ডাল রূপী শিব প্রশ্ন করছেন যে বলুন দেখি, নিস্তরঙ্গ জলে যেমন সূর্যের প্রতিবিম্ব দেখা যায়, তেমনি সমস্ত বস্তুতে সেই সুপ্রিম কনসাসনেসই তো রিফ্লেক্টেড হয়, আর কনসাসনেসকে তো ভাগ করা যায় না। তাহলে এই যে ব্রাহ্মণ চণ্ডাল সুপিরিয়ার ইনফিরিয়ার এইসব ভেদ কেন করছেন? এই যে বিপ্রয়ং স্বপচোয়ম ইত্যপি মহান কোয়ং বিভেদ ভ্রম, কে বিপ্র কে স্বপচ মানে হচ্ছে ওই যারা ওই রকম ওই কুকুরের মাংস সব খায়টায় মানে ওই চণ্ডাল আর কি। তো তার মধ্যে কে বড় কে ছোট এই বিভেদ কেন করছেন? সবাইকার মধ্যে তো যদি সেই একই কনসাসনেস রিফ্লেক্টেড হয়, এবার কনসাসনেস রিফ্লেক্টেড হচ্ছে কি করে বুঝবো, সেটাকে বলতে গিয়েই ওইটা বলেছেন যে নিস্তরঙ্গ জলে আমরা যেমন সূর্যের প্রতিবিম্বটা দেখতে পাই, সেই রকম আমাদের প্রত্যেকের মধ্যে কনসাসনেসটা রিফ্লেক্টেড হচ্ছে। তাহলে তাহলে এই যে এত রকমের সবই কনসাসনেস যদি একটা হয়, তাহলে এত রকমের জীব এ সেন্ট ও সিনার এই সমস্ত কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যে কারণ রিফ্লেক্টিং মিডিয়ামটা অনেক। এবারে পরের শ্লোকটা, আচ্ছা এই অবধি কি কিছু বলবি? এই অবধি কিছু বললে বল। তাহলে প্রশ্নটা ছিল যে কি, যে বলুন তো নিস্তরঙ্গ জলে সূর্যের প্রতিবিম্ব যেমন দেখছি আমাদের প্রত্যেকের মধ্যেই চৈতন্য প্রতিফলিত, হ্যাঁ, তো তাহলে আমরা আলাদা কিসে? হ্যাঁ, আচ্ছা, আর চৈতন্য তো আর আলাদা নয়, চৈতন্য তো একই। তো সেইটাই ওই পরের শ্লোকে সেইটাই বলছেন যে কিং গঙ্গাম্বুনি বিম্বিতেম্বর মনো চণ্ডাল বিথিপয়।
এটা একটা। আর সেকেন্ডটা হচ্ছে পুরে বা অন্তরমস্তি কাঞ্চন ঘটি মৃত কুম্ভয়োর বা অম্বরে। তো এই প্রথমে যেটা রয়েছে কিং গঙ্গাম্বুনি, সেইটাই বলছে যে ধরো আমার আমার কাছে যে মানে গঙ্গার যে জল আর আমার চণ্ডালের যে পাড়া, চণ্ডাল পাড়া, সেই বা অস্পৃশ্য পল্লী, সেখানে হয়তো একটা রাস্তার মধ্যে গর্ত হয়েছে, সেই গর্তের মধ্যে জল জমেছে, নোংরা জল। এবারে সেই গঙ্গা জলে সূর্যের যে রিফ্লেকশনটা হয়েছে আর ওই যে নোংরা জলে, চণ্ডালপাড়ার নোংরা জলে যে সূর্যের রিফ্লেকশনটা হয়েছে, বলতে পারো যে এই দুটোর মধ্যে সূর্যর কি তাতে কিছু যায় আসছে? সূর্য কি তাতে নোংরা হয়ে গেল? সেইটাই বলছে। এই এই যে বলেছে অম্বর মনৌ, মানে অম্বরের মণি, অম্বরের আকাশের মণি মানে হচ্ছে সূর্য। তো কিং গঙ্গাম্বুনি বিম্বিতে অম্বর মনৌ চণ্ডাল বিধিপয়, এইখানে দুটোর মধ্যে যে হচ্ছে গঙ্গার জলে রিফ্লেকশন হচ্ছে আর নোংরা গাটারের জলে রিফ্লেকশন হচ্ছে, তাতে কি সূর্যর কিছু এদিক ওদিক হচ্ছে? তাহলে আমরা এই এত রকম যে বিভিন্ন লোক, এই যে ব্রাহ্মণ, চণ্ডাল, কত রকমের কিছু আমরা দেখতে পাচ্ছি, এটা কেন দেখতে পাচ্ছি? কারণ সেটা হচ্ছে বিভিন্ন রিফ্লেক্টিং মিডিয়ামটা। আমার যদি 100টা ঘট থাকে, এবার কোনো ঘরটা হয়তো নোংরা রয়েছে, কোনো ঘরটা হয়তো পরিষ্কার, সেটাই আবার পরেরটায় রয়েছে, কোনো ঘরটা হয়তো সোনার ঘট, কোনো ঘরটা হয়তো মাটির ঘট, কিন্তু তার মধ্যে যদি জল থাকে, তার মধ্যে যদি রিফ্লেকশন হয়, তাতে সত্যিকারের সূর্যর কি কিছু যায় আসে? এইটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে এই যে পুরে বা অন্তরমস্তি কাঞ্চন ঘটি মৃত কুম্ভয়োর বা অম্বরে, তার মানে হচ্ছে যে যদি আমার একটা সোনার ঘট থাকে আর একটা মাটির ঘট থাকে, তাহলে সোনার ঘটের মধ্যে বা সোনার ঘাটের বাইরে, মানে আমার একটা স্পেসের মধ্যে আমি একটা ঘট রেখে দিয়েছি, সেই ঘটটা হচ্ছে সোনার ঘট, আর একটা ঘট রেখেছি সেটা হচ্ছে মাটির ঘট। এবার তাতে স্পেসটাকে কি কিছু এক্সট্রা ভাগাভাগি হলো কি? স্পেসটা কি সোনার ঘটের মধ্যে স্পেসটা হচ্ছে খুব ভালো একটা, এটা কিন্তু জল বলছে না, এটা একদম স্পেস বলছে, মানে যেটা শূন্য, যেটা অল পারভেটিং, কারণ স্পেসটাকে কনসাসনেসের সঙ্গে তুলনা করা হচ্ছে। যে তাহলে এই যে স্পেসটা ওই মাটির ঘটি রাখো আর সোনার ঘটি রাখো, তাতে কি স্পেসের কিছু যায় আসে? সেটাকে কি কিছু তফাৎ হচ্ছে? তুমি আমাকে এটা বোঝাও বাপু, এই হচ্ছে কথা। The space in the golden pot and earthen pot, is the space affected? হ্যাঁ বলো, কে বলছো? এই ঘরটা মানে কি জীবাত্মা? হ্যাঁ, ঘট এই তো যে জীবাত্মা, কোনটা হ্যাঁ। সোনার ঘট মানে তার সে খুব উচ্চ সংস্কার, আর কারুর যার মাটির ঘট তার মানে সে নিচু সংস্কারের ঘট, এটাই তো? না, সেভাবে ঠিক বলছেন না, ও মানে সেটাও বোঝাচ্ছেন না, উনি জাস্ট একটা মানে সংস্কার উচ্চ নিচ বলছেন না, কিন্তু আমরা ধর মেটেরিয়াল হিসেবে আমরা তো সব সময় মনে করি যে সোনাটা হচ্ছে অনেক বেশি মূল্যবান, সেই হিসেবে সংস্কার না। মানে সোনাটা মূল্যবান বলে সোনার মধ্যে যে স্পেসটা আটকানো রয়েছে সোনার ঘটের মধ্যে, সেটাও মূল্যবান বেশি হয়ে গেল, আর একটা মাটির ঘট রয়েছে বলে তার মধ্যে যে স্পেসটা রয়েছে সেই স্পেসটা কি শূন্য? তো শূন্য, স্পেস তো স্পেস। এবার তুই সেটা তার মানে ব্রাহ্মণের যার ভিতরে যিনি আছেন আর চণ্ডালের ভিতর যিনি আছেন সবই সমান মূল্যবান, শুধু অবশ্যই, ঘটের এটা আলাদা শুধু। হ্যাঁ সেইটাই তো কেউ জিজ্ঞেস সোনার করছি, কেউ মাটির। হ্যাঁ, সেইটাই তো জিজ্ঞেস করছেন যে তুমি যদি শরীর হিসেবে বলো, তাহলে তোমার শরীর আর আমার শরীর, মানে তুমি ব্রাহ্মণ বলে তো তোমার সামনে আমি দাঁড়াতে পারবো না। এবার শরীর হিসেবে যদি বলো, তাহলে তোমার শরীরও সেই পঞ্চভূতে তৈরি হয়েছে, আমার শরীরও সেই পঞ্চভূতেই তৈরি হয়েছে, সেই ক্ষিতি অপতেজ মরুদ্বোম দিয়েই তৈরি হয়েছে। তাহলে বাবু তুমি আর আমি আলাদাটা কি করে হলুম? এবার তুমি বলবে যে ঠিক আছে, শরীর না আত্মা। তো তুমি বলছো যদি আত্মা কনসাসনেস চৈতন্য হিসেবে, আর তারপরে কি শরীর তো মরে গেলে তোমার শরীরও সেই আবার পঞ্চভূতে মিলিয়ে যাবে, আমার শরীরও পঞ্চভূতে মিলিয়ে যাবে।
তখন বলছে যে না, আত্মা হিসেবে আমি তোমার থেকে উন্নত যদি বলো। বলছে আত্মা হিসেবে উন্নত, আত্মার তো আর ভেদ নেই। আত্মা মানে পরমাত্মা, এখানে আত্মা বলতে কনসাসনেস, চৈতন্য যেটা, সেটা জীবাত্মা বলছে না, কিন্তু সেটাকে কনসাসনেস বা পরমাত্মা বলা হচ্ছে, কনসাসনেস হিসেবে, পিওর কনসাসনেস। বলছে পিওর কনসাসনেসের তো কোনো ভেদ নেই। এবার সেই পিওর কনসাসনেসটা যেমন 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 এই শূন্য মানে স্পেসটা, এই স্পেসটাকে, সেটাকে তুমি যেখানেই দেখো না কেন, সেটাকে আমি একটা স্পেসের মধ্যে একটা বালতি রাখতে পারি, একটা সোনার বালতি রাখতে পারি, সোনার ঘড়া রাখতে পারি, একটা মাটির ঘড়া রাখতে পারি, একটা গেলাস রাখতে পারি, যা খুশি রাখতে পারি, কিন্তু তাতে কি সত্যি সত্যি স্পেসটা ভাগ হচ্ছে? সেটা তো হচ্ছে না। ধর একটা জমি আছে, এবারে 20 একর জমি আছে, এবার 20 জন লোক এসে প্রত্যেকে বলল যে আমি ভাগাভাগি করে আমরা প্রত্যেকে 1 একর করে করে জায়গা নিলুম, এটা আমার জায়গা, ওটা তোমার জায়গা, ওটা তোমার জায়গা। কিন্তু সঠিকভাবে দেখতে গেলে জায়গাটা কি মানে ভাগ করে পুরো আলাদা করে ফেলা হলো? জমিটা তো যেখানে ছিল সেখানেই রয়ে গেল। বুঝতে পারলি? মানে ভাগটা যেটা করছি, সেই ভাগটা তো একটা সুপারফিশিয়াল ভাগ, আমি মনে মনে ভাগ করছি। সেই যে ঠাকুরের কথামৃতে বলেছে না, যে 2 ভাই ঝগড়া করছে, ভগবান কখন হাসেন, 2 ভাই ঝগড়া করছে, এটা আমার এটা তোমার, বল সবটাই তো ভগবানের। জমিটা যেটা, সেটা তুই মনে মনে একটা ভাব করলি, এদিকে এটা আমার এটা তোমার, তুমি এদিকে, এবার ওই অবধি বলতে পারে তুমি আমার দিকে আসবে না, আমি তোমার দিকে আসবো না, কিন্তু জমিটার তো কাজকলা কিছুই হলো না, সে তো যেখানে ছিল সেখানেই রইল। তো সেইটাই বলছে যে কাজেই ঘট তুমি একটা এখন, এবার ওই রিফ্লেক্টিং মিডিয়াম, সেটা তুমি সোনার ঘটি নাও আর মাটির ঘটি নাও, সেটা তুমি যে যে ঘটি তুমি মাটির মধ্যে রাখো না কেন, সেটার তো কোনো তফাৎ হচ্ছে না রে বাবা। তার মধ্যে যে যে স্পেসটাকে বদ্ধ হয়ে রয়েছে, একটা তুই একটা কাগজের ঠোঙাই যদি সেখানে মাটির বদলে একটা কাগজের ঠোঙাই রাখলাম, তো সে কাগজের ঠোঙা রাখলেও তো সে তার মধ্যে যে হাওয়াটুকু রয়েছে, হাওয়াটা তো হাওয়াই থাকে, সেটার মধ্যে তো কিছু হচ্ছে না, তফাৎ হচ্ছে না। তো সেইটা সেই 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 কথাটা এখানে মানে সেই কথাটা জিজ্ঞেস করছে, বলছে কাজেই তুমি আমাকে বুঝিয়ে দাও যে কেন তুমি এরকম এটাকে, এটা ভালো ওটা মন্দ, আমি আমি তুমি উচ্চ আমি নিচ, এই সমস্ত বুঝতে পারছো? তাহলে তফাৎটা কোথায় হচ্ছে? না, তফাৎটা হচ্ছে ওই, তো কাজেই কাজেই আমি একটা মাটির ঘটি রাখি আর সোনার ঘটি রাখি, তাতে যেমন স্পেসের কোনো তফাৎ হয় না, স্পেস ইজ নট অ্যাফেক্টেড। সিমিলারলি আমার যদি আত্মন যেটা, যেটা পরমাত্মা, যেটা সৎচিত আনন্দ স্বরূপ, সেটা যে কোনো যে রিফ্লেক্টিং মিডিয়ামেই যাক না কেন, তার কোনো তফাৎ হয় না, ইট ইজ নট অ্যাফেক্টেড। আর এটা তো আমার কথা নয়, এটা চণ্ডাল আবার উল্টে আবার খোঁচা মারছে, বলছে এটা তো বাপু আমার কথা নয়, এ তো বাপু তোমারই কথা, তুমিই তো সবাইকে বলে বেড়াও যে পরমাত্মা হচ্ছে সচ্চিদানন্দ, সেই তাকে ভাঙা যায় না, সে অল পারভেডিং অমুক তমুক, সেটা তুমিই বলো বাবা, এটা তো আর আমি বলি না। তখন এই শুনে তাড়াতাড়ি করে শঙ্করাচার্য তখন যেই দেখলেন যে মানে বুঝতে পারলেন যে ও বাবা, এটা তো তাহলে শিব ঠাকুর বলছেন, তখন যেই প্রণাম করতে গেলেন, প্রণাম করে উঠতে গিয়ে দেখেন সব ভ্যানিশ হয়ে গেছে, কেউ কোথাও নেই, শিবও নেই, আর মানে চণ্ডালও নেই, তার ওয়াইফও নেই, তার ডগও নেই, কেউ নেই, সবাই চলে গেছে। তো এইটা হচ্ছে প্রথম দিনের জিস্ট আর কি। এরপরে হচ্ছে প্রথম মেন যে পঞ্চকম 5টা শ্লোক, তার প্রথমটাতে আমরা ফার্স্ট ভার্সটায় যাচ্ছি, যেটা হচ্ছে অ্যাকচুয়াল টিচিং। তো এইখানে এই ফার্স্ট ভার্সটা আবার এক্সপ্লেন করার আগে একটা পয়েন্ট বলা হচ্ছে, সেটা হচ্ছে যে টেকনিক্যাল পয়েন্ট, এই যে এখানে স্পেসের কথাটা বলা হয়েছে, কেন বলা হচ্ছে, কারণ স্পেস এবং কনসাসনেস চৈতন্য দুটোই হচ্ছে ফর্মলেস, স্পেসের তো আর কোনো ফর্ম নেই, আর দুটোই হচ্ছে অল পারভেডিং, দুটোই হচ্ছে ইনডিভিজিবল, তাদের ভাগ করা যায় না।
এবং দুটোই কিন্তু সেই জন্য দে আর অনলি ওয়ান। স্পেসটাকে তো সেভাবে ভাগটা তো যে ভাগটা করছি, অল ডিভিশনস আর সুপারফিশিয়াল, এবং বোথ আর দ্য সাবস্ট্রাটাম অ্যাকোমোডেটিং এভরিথিং। যদি স্পেস না থাকতো তাহলে কিছুই থাকতো না। স্পেস বা এই জমি যদি না থাকতো তাহলে কোনো বাড়িই থাকতো না। সুতরাং এই যে জমিটা বা জায়গাটা, এটা তো একটা সাবস্ট্রাটাম। আমি যে দাঁড়িয়ে আছি, আমার দাঁড়াবার জন্য তো একটা ভিত্তি চাই। সুতরাং এই স্পেসটা হচ্ছে ভিত্তি। স্পেস না থাকলে তো এই যে ধর এই যে মহাশূন্য যদি না থাকতো, তাহলে এই কোনো গ্রহ নক্ষত্র কিছুই থাকতো না, তাহলে আমরাও থাকতাম না। তো সেই রকমই কনসাসনেস যদি না থাকতো তাহলে কোনো কিছুই থাকতো না। তো কাজেই সেইখানেই বলা হচ্ছে যে এরা হচ্ছে সেই হিসেবে স্পেস আর কনসাসনেসটা সিমিলার। তো কনসাসনেসকে তো আমরা কিভাবে বোঝাবো, সেই হিসেবে আমাদের স্পেস দিয়ে একটা সিমিলি, একটা তুলনা করা হয়েছে যে এটা যেন অ্যাজ ইফ এটা স্পেসের মতো। এদের এই এদের মিল আছে, যে ফর্মলেস, অল পারভেডিং, ইনডিভিজিবল, বোথ আর ওয়ান, আর দে আর দ্য সাবস্ট্রাটাম অফ এভরিথিং, অ্যাকোমোডেটিং এভরিথিং। আর একটা ব্যাপার হচ্ছে যে এরা কিন্তু এরা যেহেতু এরা অল পারভেডিং, সুতরাং এদের তো কোনো কাজ করার দরকার নেই। সুতরাং যে এই এরা কিন্তু স্পেস এবং কনসাসনেস তারা নিজেরা কিন্তু কিছুই কাজ করে না, নট ওয়ার্কিং অ্যাট অল, দে আর অ্যাকশনলেস। তো এইগুলো হচ্ছে যে এদের নেচার। তাহলে কি আমি বলতে পারি যে এই যে স্পেস বা আকাশ আর আত্মনটা এক, সেম? এইটা প্রশ্ন আসবে। সেখানে বলা হচ্ছে যে না, আকাশ আর আত্মনটা এক নয়। আকাশটা হচ্ছে প্রোডাক্ট, আর সেটা হচ্ছে আনকনশাস। যদি শুধুমাত্র যদি এই যে আকাশটা পঞ্চভূত হিসেবে, এই যে আমরা একটা বিশালতা হিসেবে আমরা বোমটাকে নিই বটে, কিন্তু সেটা তো আর কনসাসনেস, চৈতন্য নয়। সেটা চৈতন্য থেকে জাত একটা ফার্স্ট ম্যানিফেস্টেশন হিসেবে আমরা সেটাকে আকাশকে নিয়েছি, স্পেসকে বা বোমকে নিয়েছি। কিন্তু সেটাও ম্যানিফেস্টেশন, এবং সেটা ইটসেলফ ইট ইজ অ্যাকচুয়ালি আনকনশাস। কিন্তু আত্মন হচ্ছে কনশাসনেস ইটসেলফ। এইটা হচ্ছে ওই যে ওই ঘটের উদাহরণের থেকে এই অংশটা বলা হচ্ছে। আর গঙ্গা আর নর্দমার জলের যে উদাহরণটা বলা হয়েছে, সেই উদাহরণটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে, সেইটাকে বলা হচ্ছে বিম্ব প্রতিবিম্ববাদ। ঠিক আছে, এবার বিম্ব প্রতিবিম্ববাদটা হচ্ছে ওই অদ্বৈত বেদান্তরই একটা পার্ট। তো এবার এই অদ্বৈত বেদান্ত, আমরা এই তত্ত্ববোধেও দেখেছিলাম যে অদ্বৈত বেদান্তর অ্যাকচুয়ালি 3টে সাবস্কুল আছে। তো একটা হচ্ছে বিবর্ণ, একটা হচ্ছে বর্তিকা, আর একটা ভামতী স্কুল। তো আমরা সেই আগে যখন তত্ত্ববোধ পড়েছিলাম তখন আমরা ভামতী স্কুলের কথা পড়েছিলাম। আর এই যে বিম্ব প্রতিবিম্ববাদ, এইটা হচ্ছে বিবর্ণ স্কুল। যে বিবর্ণ স্কুলটা, এবার এই বিবর্ণ স্কুলটা কে কে প্রচার করেছিলেন? তিনি করেছিলেন যে পদ্মপাদাচার্য, যিনি কিনা আদি শঙ্করাচার্যর একজন ডাইরেক্ট ডিসাইপল। তার যে স্কুলটা, সেটাকে বলা হয় বিবর্ণ স্কুল। এই বিবর্ণ স্কুল এই রিফ্লেকশন, এই যে বিম্ব প্রতিবিম্ববাদ, এই থিওরি অফ রিফ্লেকশনটা দিয়েছে। যে ওই বেদান্ত ব্যাখ্যা করতে গিয়ে, এগুলো তো অ্যাকচুয়ালি বেদান্তর তত্ত্ব ব্যাখ্যা করার একটা উপায় মাত্র। তো এই যে এই গঙ্গার জলের রিফ্লেকশন আর নর্দমার জলের রিফ্লেকশনের কোনো তফাৎ নেই, মানে সঠিক যে আসল সূর্যের কোনো তফাৎ হচ্ছে না, সেইটা ওই 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 বিবর্ণ স্কুলের বিম্ব প্রতিবিম্ববাদ থেকে নেওয়া হয়েছে। আরেকটা কথা হচ্ছে, এখানে একবার ব্রাহ্মণ বলা হচ্ছে, একবার বিপ্র বলা হচ্ছে। তাহলে ব্রাহ্মণ আর বিপ্রর মধ্যে কি কোনো তফাৎ আছে? তো ব্রাহ্মণ আর বিপ্রর মধ্যে তফাৎ হচ্ছে, যারা শুধুমাত্র বেদ পাঠ করেছে তাদের বলা হচ্ছে বিপ্র। বিপ্ররা শুধুমাত্র বেদ পাঠ করেছে। আর যারা সেই বেদটাকে উপলব্ধি করেছে, রিয়েলাইজ করেছে, ব্রহ্মকে জেনেছে, তারা হচ্ছে ব্রাহ্মণ।
এবার আমরা মেন ডিসকাশনে আসছি। আচ্ছা, এই মেন ডিসকাশনে আসার আগে কারোর কিছু বলার আছে তো বলো। বলবি কিছু? আমি একটা ছোট্ট প্রশ্ন করব, মানে আমি তো প্রথম দিকটা শুনিনি, তুই যেটুকু বললি তাতে করে একটা না বোঝার জায়গা আছে, মানে ডাউট আছে, বুঝতে পারিনি ঠিক। বলুন বলুন। হ্যাঁ, বলছি কি, এই যে বললি গঙ্গার জল আর নর্দমার জল, এই দুটোর আহ, মানে ইয়ে হিসাবে, মানে কন্টেন্ট হিসাবে হয়তো দুটোই একই বলতে চাইছিস, তো সেই হিসাবে যে মানে অদ্বৈতবাদের দিক থেকে দুটো একই জিনিস, কিন্তু রিফ্লেকশনের ক্ষেত্রে যদি বলিস তাহলে পরিষ্কার জল আর নোংরা জলের মধ্যে রিফ্লেকশনের কোয়ালিটির তো ডিফারেন্স হয় রে। হ্যাঁ, এখানে কন্টেন্ট হিসেবে বলেনি, এখানে বলছে গঙ্গার জলে সূর্যটা রিফ্লেক্টেড হয়েছে, আর নর্দমার জলে, গাটারের জলে সূর্যটা রিফ্লেক্টেড হয়েছে। হলো হলো বেশ হলো, এবারে তার জন্য অবশ্যই রিফ্লেকশনটা একটা খুব জল জলে রিফ্লেকশন হলো স্পষ্ট, হয়তো একটা নোংরা হলো। আমরা রিফ্লেকশনের কথা বলছি না, আমরা বলছি তাতে সূর্যর কি কিছু গেল এলো? না না না, আচ্ছা এইবার বুঝতে পেরেছি। ও, তাতে সূর্যের কিছু এসে এলো গেল না। হ্যাঁ, হুম। তো সেইটাই বলেছে যে কনসাসনেস সেটা তো এক, তোমার মধ্যেও যে চৈতন্য আমার মধ্যেও সেই চৈতন্য, কাজেই সেটা তোমার শরীরে রিফ্লেক্টেড হচ্ছে কি আমার শরীরে রিফ্লেক্টেড হচ্ছে তাতে তো কনসাসনেসের তো কিছু এলো গেল না, সেটা তো সে একই। হ্যাঁ, তাহলে আর তুমি, আমাকে সরো সরো বলছো কেন? আর হ্যাঁ, যদি শরীরের কথা বলো, তাহলে ঠিক আছে, তুমি না হয় পরিষ্কার একটা পৈতেধারী পরিষ্কার জামা কাপড় পরে চান করে এসছো, আমি না হয় নোংরা চন্ডাল, কিন্তু শরীরটা তৈরি তো হয়েছে সেই পঞ্চভূত দিয়েই, কাজেই কাজেই সেখানে বেসিক্যালি গিয়ে তো দুটো একই দাঁড়াচ্ছে, পঞ্চভূতে তৈরি হয়েছে, পঞ্চভূতে আবার মিলিয়েও যাবে। হুম, হুম, এইটা এইটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবারে আমরা তাহলে প্রথম শ্লোকে যাচ্ছি, ঠিক আছে? প্রথম শ্লোকটা হচ্ছে এবারে এই যে বললাম যে চারটে যে শ্লোক, আর প্রথম চারটে শ্লোক চারটে মহাবাক্যকে প্রকাশ করছে। তার মধ্যে প্রথম শ্লোকটা বলছে, যেটা হচ্ছে সেটার মহাবাক্য হচ্ছে প্রজ্ঞানম ব্রহ্ম, এইটা এক্সপ্লেন করছে। সেটা ঐতিরীয় উপনিষদের, সেটা ঋগ্বেদের অংশ, ঋগ্বেদের ঐতিরীয় উপনিষদের মধ্যে এই মহাবাক্যটা পাওয়া যায়। অজস্র উপনিষদ আসছে বা বেদে অ্যাজ সাচ অনেক মহাবাক্য আছে, মহাবাক্য মানে যেগুলোর খুব হাইলি পাওয়ারফুল বাক্য, কিন্তু সবগুলোর মধ্যেও চারটেকে একদম মেন বলে ধরা হয়। সেই চারটে মহাবাক্য চারটে বেদ থেকে নেওয়া হয়েছে, চারটে, এবার এক একটা বেদে একাধিক উপনিষদ আছে, কিন্তু তার মধ্যে থেকে কোনো একটা পার্টিকুলার উপনিষদ থেকে সেই বাক্যটা নেওয়া হয়েছে। সেই রকম প্রজ্ঞানম ব্রহ্ম, এটা নেওয়া হয়েছে ঋগ্বেদের ঐতিরীয় উপনিষদ থেকে। প্রথম এটা শ্লোক, ঐতিহ্য। ঐতিরীয়, ঐতিরীয়, আচ্ছা আচ্ছা, ভুল লিখেছি তো, ঐতিহ্য লিখে দিয়েছি। না ঐতিরীয়। আর তারপরে সেকেন্ড ভার্সটা যেটা অহম ব্রহ্মাস্মি, সেটাকে সেটাকে রিফ্লেক্ট করছে, প্রকাশ করছে, সেটা নেওয়া হয়েছে যজুর্বেদের বৃহদারণ্যক উপনিষদ থেকে। তৃতীয়টা নেওয়া হয়েছে তত্ত্বমসি, যেটা আমরা ভীষণ শুনি, তত্ত্বমসি শ্বেতকেতু, সেটা নেওয়া হয়েছে ছান্দোগ্য উপনিষদ থেকে, যেটা কিনা সামবেদের অংশ। আর চতুর্থটা নেওয়া হয়েছে, আচ্ছা এই যে অহম, দ্বিতীয়টা নেওয়া হয়েছে অহম ব্রহ্মাস্মি থেকে, সেটা সেটা যজুর্বেদ, এটা কিন্তু যজুর্বেদের আবার সেই দুটো দুটো ভাগ আছে, আমরা সেই শুনেছিলাম না যজুর্বেদের দুটো ভাগ আছে, একটা কৃষ্ণ যজুর্বেদ আর একটা শুক্ল যজুর্বেদ। তো এইটা বোধহয় এটা শুক্ল যজুর্বেদের অংশ। হ্যাঁ, এই বৃহদারণ্যক উপনিষদটা হচ্ছে শুক্ল যজুর্বেদের অংশ, সেখান থেকে অহম ব্রহ্মাস্মি নেওয়া হয়েছে। আর তৃতীয়টাকে তত্ত্বমসিটা হচ্ছে সামবেদের ছান্দোগ্য উপনিষদ থেকে নেওয়া হয়েছে। আর ফোর্থটা অয়ম আত্মা ব্রহ্ম, সেটা অথর্ববেদের মান্ডুক্য উপনিষদ থেকে নেওয়া হয়েছে। মান্ডুক্য উপনিষদ হচ্ছে অথর্ববেদের অংশ। আর পঞ্চম ভার্সটা হচ্ছে ফলশ্রুতি। আর এই মনীষা পঞ্চকমের উপরে মেন দুটো কমেন্ট্রি আছে,
তো আমরা তো অবশ্যই এখানে যেটুকু আলোচনা করছি সেটা কিছুই আলোচনা, মহারাজ যা বলেছেন সেটাই আমরা আলোচনা করছি। আচ্ছা, সুতরাং বলা যেতে পারে যে প্রত্যেকটা ভার্স ইজ দ্য এসেন্স অফ ওয়ান উপনিষদ or one Mahabakya which is taken from one Upanishad, from one Veda, so that it is in a very cryptic language. স্বাভাবিকভাবেই একটা মহাবাক্য বলা হয়েছে, সুতরাং সেটা খুব ক্রিপ্টিক ল্যাঙ্গুয়েজে বলা হয়েছে। এবারে বেসিক আউটলাইন অফ বেদান্তিক টিচিং, এখনো আমরা ভার্সে আসেনি, এখনো আমরা বেসিক মানে তার বলে ভূমিকায় আছি। এখন হচ্ছে যে বেদান্তিক যে টিচিংটা, তার বেসিক আউটলাইনটা আমরা 3টে স্টেজে দেখতে পারি। ফার্স্ট স্টেজে আমরা কি বুঝতে পারি? ফার্স্ট স্টেজে আমরা দেখি যে 1 নম্বর হচ্ছে কনসিয়াসনেস ইজ নট এ পার্ট অর প্রোডাক্ট অর প্রপার্টি অফ দ্য বডি। কনসিয়াসনেস কিন্তু আমাদের শরীরের কোনো অংশ নয়, নট এ পার্ট, নট এ প্রোডাক্ট, মানে যেমন শরীরের বা নট এ প্রপার্টি, মানে শরীরের তো ধর্ম রয়েছে। ধর আমরা দেখেছি যে শরীরের ওই যে 4টে ধর্ম আছে, জায়তে বর্ধতে অমুক তমুক, তাই কনসিয়াসনেসের সেরকম যে কোনো প্রপার্টি আছে, এটা কনসিয়াসনেসটা চৈতন্যটা শরীরের কোনো প্রপার্টির মধ্যে কিন্তু পড়ে না। আর সেটা শরীরের কোনো প্রোডাক্টও নয়। শরীরের প্রোডাক্ট বলতে ধরো এটা হাত, এটা পা, এটা চৈতন্য। সেরমভাবে আমি তো যেমন হাতকে আলাদা বলে দেখতে পাই শরীরের মধ্যে, চৈতন্যকে কি আমি আলাদা বলে দেখতে পাবো? দেখতে পাবো না। সুতরাং এটা শরীরের নট এ পার্ট, প্রোডাক্ট অর প্রপার্টি অফ দ্য বডি। দ্বিতীয় হচ্ছে কনসিয়াসনেস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি which pervades and enliven the body and it is inside and outside the body. কনসিয়াসনেস একটা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন সত্তা, স্বাধীন এন্টিটি, কিন্তু সেটা আমাদের সেটা এই শরীরকে অবলম্বন করে এনলিভেন ইন বাই দ্য শরীরটা, এই কনসিয়াসনেস আছে বলেই আমাদের এত বক্তৃতা হচ্ছে, এবং সেটা শরীরকে ঘিরে রয়েছে, এবং শুধুমাত্র যে শরীরের মধ্যে রয়েছে তাই নয়, পারভেটস ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য বডি, ভেতরে এবং বাইরে রয়েছে। তৃতীয় হচ্ছে কনসিয়াসনেস ইজ নট লিমিটেড বাই দ্য বাউন্ডারিজ অফ দ্য বডি। যেখানে শরীর আছে শুধুমাত্র সেখানে চৈতন্য আছে, এর বাইরে চৈতন্য নেই তা তো নয়। আমি এখানে আছি, কথা বলছি, আমার মধ্যে চৈতন্য আছে, আর আমার সামনে কম্পিউটারটা, সেটা একটা জড় বস্তু, আমি বলছি, তার মধ্যে কনসিয়াসনেস নেই তা তো নয়। কম্পিউটারের মধ্যে, টেবিলের মধ্যে, চেয়ারের মধ্যে, সবের মধ্যেই কনসিয়াসনেস রয়েছে। এই জিনিসগুলো এতদিনে আমরা খানিকটা আলোচনা করেছি, মানে এগুলো এখন আমাদের একটু জানা বিষয় হয়েছে। চতুর্থ বলছে যে কনসিয়াসনেস কন্টিনিউস টু এক্সিস্ট ইভেন আফটার ডেথ। মৃত্যুর পরেও কনসিয়াসনেসের কিন্তু কিছুই হয় না, সে যেমন ছিল তেমনই থাকে। আর surviving consciousness cannot interact with the external world because the reflecting medium is not there after death. আমাদের এটাও তো একটা প্রশ্ন যে মৃত্যুর পর যদি চৈতন্য থাকে তাহলে আমরা মৃতদেহ কথা বলে না কেন? কারণ তার মধ্যে যে রিফ্লেক্টিং মিডিয়াম মানে তার সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীরটা যেহেতু ওই স্থূল শরীরটা ছেড়ে বেরিয়ে চলে যায়, সেই জন্যে কনসিয়াসনেসটা রিফ্লেক্টেড হতে পারছে না, সেই জন্যে সে এক্সটার্নাল ওয়ার্ল্ডের সঙ্গে ইন্টারাকশান করছে না, কোনো রকম ইন্টারাক্ট করছে না। কিন্তু সে নেই এ কথা কিন্তু আমরা বলতে পারি না। যেমন এখানে একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আমরা যদি একটা বাল্ব এবং একটা ইলেকট্রিসিটির কথা ভাবি, তাহলে ধরো আমাদের শরীরটা একটা বাল্ব, এবার ইলেকট্রিসিটি যদি না থাকে তাহলে বাল্বটা জ্বলবে না। কিন্তু ইলেকট্রিসিটিটা কি শুধুমাত্র এই বাল্বটার মধ্যেই সীমাবদ্ধ? তা তো নয়। ইলেকট্রিসিটিটা তো ধরো আরেকটা অন্য বাল্বের মধ্যেও থাকতে পারে, পাখার মধ্যেও থাকতে পারে, সব জায়গাতেই থাকতে পারে, এমনকি এই যে আকাশে এখন বিদ্যুৎ চমকাচ্ছে তার মধ্যেও থাকতে পারে।
অথচ যদি বাল্ব না থাকে, কোনো রিফ্লেক্টিভ মিডিয়াম না থাকে, তাহলে ইলেকট্রিসিটিটাকে আমরা ধরতে পারবো না, বুঝতে পারবো না। পাখা না থাকলে, পাখা না ঘুরলে ইলেকট্রিসিটি আমরা দেখবো, বুঝবো কী করে? তো কাজেই আমাদের সেই হিসেবে কনসাসনেসটাকে যদি আমরা ইলেকট্রিসিটির সঙ্গে তুলনা করি, তাহলে রিফ্লেক্টিং মিডিয়ামটা হচ্ছে ওই বাল্বটা। সেইটা তাহলে এই ইলেকট্রিসিটিটাকে বোঝবার জন্যে কিন্তু দুটোরই দরকার, বাল্বেরও দরকার, ইলেকট্রিসিটিরও দরকার। এইটা হচ্ছে ফার্স্ট স্টেজে এইটুকু আমরা বুঝতে পারি, এইটুকু আমরা বুঝেছি মানে থিওরিটিক্যালি। এবার আরও যখন আমাদের বুদ্ধি পরিপক্ক হবে, আরও যখন আমরা বেদান্তিক চর্চা করব, তখন আমরা হ্যাঁ হ্যাঁ বল বল বল। বলবো অবশ্যই। কি একটা সেন্টেন্স বললি, এই যে রিফ্লেক্টিং মিডিয়া আমাদের সূক্ষ্ম শরীরের মধ্য দিয়ে মানে কি বলে চৈতন্য আর কি, সে আমাদের রিফ্লেক্টিং মিডিয়া বলতে আমাদের সূক্ষ্ম শরীরটাই বোঝাচ্ছে, তার মানে স্থূল শরীরটা দিয়ে বোঝাচ্ছে না, তাই তো বললি? হ্যাঁ হ্যাঁ, ধর শুধু যদি স্থূল শরীরটা থাকে তাহলে তো আর সেটার মধ্যে চৈতন্য আছে কেউ বলতে পারবে না। এমনকি তুই যদি ঘুমোচ্ছিস তখনও তো বলতে পারবে না। তোর মন যখন কিছু একটা বলছে, মানে হাত পা নাড়লেও তো মন বলছে, তবেই তো সে হাত পা নাড়ছে। বুদ্ধি ওকে তো বলতে নাড়তে বলেছে তবে, বা শুধুমাত্র তো মন নয়, প্রাণ শক্তি, প্রাণ শক্তি না থাকলে তো কোনো কাজটাই হবে না। আমার হাত নাড়তে গেলেও তো এক প্রাণ শক্তির দরকার, এনার্জি দরকার। প্রাণ শক্তি মানে যে কোনো এনার্জি, শুধুমাত্র শ্বাস বায়ু নয়। সূক্ষ্ম শরীরের অংশ তো সেটা। হ্যাঁ, সেটা সূক্ষ্ম শরীরের অংশ। তো প্রাণ এবং মন দুটোই বেরিয়ে যাচ্ছে না, সূক্ষ্ম শরীরটা বেরিয়ে যাচ্ছে, কাজেই সেই জন্য ওটা রিফ্লেক্টেড হচ্ছে না। এবার দ্বিতীয় স্টেজে আমরা কি বুঝতে পারছি? দ্বিতীয় স্টেজে আমরা বুঝতে পারছি যে ঠিক আছে, কনসাসনেস তাহলে একটা ইনডিভিজিবল, একটা সামথিং উইচ ইজ ওয়ান ইনডিভিজিবল, অল পারভেডিং, অ্যান্ড ইট এনলিভস অল দ্য বডিজ। মানে শুধুমাত্র যে আমার শরীরের মধ্যে ছিল তা নয়, সেই অ্যামিবা থেকে আজ যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তো ব্রহ্ম হতে কীট পর্যন্ত সবের মধ্যেই সেই কনসাসনেসটা লুকিয়ে আছে। প্রথমে আমি আমার শরীর দিয়ে বুঝতে পারছি চৈতন্য, সেকেন্ড স্টেজে বলছি যে ও আমার যেমন শরীরের মধ্যে যেমন কনসাসনেস আছে, তোমার শরীরের মধ্যেও আছে, ওই পিঁপড়েটার মধ্যেও আছে। আবার যাকে আমি দেখতে পাচ্ছি না সেই ব্রহ্মা, যে তাকে তো আমি এমনি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তার মধ্যেও সেই কনসাসনেসটা আছে। তো সেই জন্যে বলছে যে সেকেন্ড স্টেজে আমরা এটাই বুঝতে পারছি যে কনসাসনেস ইজ ওয়ান ইনডিভিজিবল অ্যান্ড অল পারভেডিং, কনসাসনেস এনলিভেন্স অল দ্য বডিজ ফ্রম অ্যামিবা টু ব্রহ্মা। ঠিক আছে? আর থার্ড স্টেজে কি হচ্ছে? থার্ড স্টেজে আমরা বলছি যে কনসাসনেস অ্যালোন এক্সিস্ট, একমাত্র কনসাসনেসই আছে। আজকে আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু যখন আমি আমার বোধটা অনেক পরিপক্ক হবে তখন আমি বুঝবো যে একমাত্র চৈতন্যই আছে, তাছাড়া আর কিছুই নেই। কনসাসনেস অ্যালোন এক্সিস্ট অ্যান্ড দেয়ার ইজ নো ম্যাটার অ্যাট অল। এবং এইটা দিস ইজ দ্য আলটিমেট আন্ডারস্ট্যান্ডিং অফ অদ্বৈত বেদান্ত। এবং কনসাসনেস ইজ সেপারেট ফ্রম দ্য বডি। এই যে জড় বস্তুগুলো দেখছি, জড়টা চেতন নয়, জড়টা জড়, চেতনটা চেতন, এবং এই জড় বলে যাকে বলছি সেও আসলে চৈতন্য ছাড়া আর কিছুই নয়। এবং কনসাসনেস ইজ দ্য অনলি রিয়ালিটি, ইট ইজ সেপারেট ফ্রম দ্য বডি অ্যান্ড ইট অ্যালোন এক্সিস্ট, অ্যান্ড দেয়ার ইজ নো ম্যাটার অ্যাট অল। এবং দ্যাট ইজ দ্য আলটিমেট আন্ডারস্ট্যান্ডিং অফ অদ্বৈত বেদান্ত। এইখানে আমাদের পৌঁছতে হবে। মানে জড় বস্তুটাকেও চেতন মানে চৈতন্যেরই পার্ট জড় বলছেন। চৈতন্যটা চৈতন্যটাই জড় বস্তু হিসেবে এসেছে, চৈতন্যটাই ওইভাবে এসেছে, সেইটাই আরেকটু তার মধ্যে কোনো রিফ্লেক্টিং মিডিয়া নেই। না না, সে ম্যানিফেস্টেশন হয়েছে। এই যে আমরা জড় বস্তু হিসেবে ম্যানিফেস্টেড চৈতন্য। হ্যাঁ, চৈতন্যটাই আসল চৈতন্য, অ্যান্ড চৈতন্য অ্যালোন, নাথিং এলস ইজ দেয়ার। ইট ইজ ম্যানিফেস্টেড অ্যাজ দ্য স্টোন, অ্যাজ দ্য বডি, অ্যাজ দ্য হিউম্যান বিং। তো তো অদ্বৈত বেদান্ত শেষ কনসাসনেস। আমরা কি বলি? আমরা তো সেটাই কথা, আমরা বলি জগৎ সত্য, ব্রহ্ম থাকতেও পারে, নাও থাকতে পারে। কেউ কেউ বলে ব্রহ্ম মিথ্যা, চারবাক তারা বলে জগৎই সত্য বাবু, আর ব্রহ্ম টম্ম সব ফালতু কথা নেই।
হ্যাঁ, আমরা এখন অনেক পড়াশোনা করে বলছি না ব্রহ্ম থাকতেও পারে, কি জানি বাবা, থাকতেও পারে, কিন্তু জগৎ বাবা বেশ সত্যি। আর অদ্বৈত বেদান্ত বলছে যে না না বাবা, ওইখানেই তো ভুল। অদ্বৈত বেদান্ত সেজ কনসিয়াসনেস ইজ অনলি ট্যাঞ্জেবল অ্যান্ড সাবস্টেন্সিয়াল অ্যান্ড নাথিং এলস। এই তাহলে জড় আর জীবের মধ্যে পার্থক্যটা কিছু নেই বলছিস? অদ্বৈত বেদান্তর দিক থেকে তো নেই বটেই। এই যে তুমিও যে আমিও তা, সেই একই চৈতন্য, জলেও আছে জীবেও আছে। না, জড়েও আছে জীবেও আছে নয়, জড়টাও সেই চৈতন্য, আছের ব্যাপার নেই। জড়টা সেই চৈতন্য ছাড়া আর কিছু নয়। এই তাহলে তাহলে মানে বাইরে থেকে একরকম দেখতে লাগে। চৈতন্যই সবেতে ম্যানিফেস্টেড। হ্যাঁ, চৈতন্যটাই জড় হিসেবে প্রকাশিত হয়েছে। জড় হিসেবে, জীব হিসেবে, সমস্ত কিছু হিসেবে ম্যানিফেস্টেশন, মানে সাবস্ট্রেট যেটা বললি। সাবস্ট্র্যাটাম না, এখানে দুটো ব্যাপার আছে। আচ্ছা দেখ, মানে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, যখন আমরা বলছি যে এই যে ম্যানিফেস্টেড, মানে আমরা যেটা বলছি দেখতে পাচ্ছি, রিফ্লেক্টিং মিডিয়াম, বুঝতে পারছি না, এই জিনিসগুলো যখন আসছে তখন তার মানে কি হচ্ছে যে আমি তো এখন, আমার তো বোধ হয়নি, তো আমি দেখছি যে আরেকটা মানুষ কথা বলছে কিন্তু গাছটা কথা বলছে না, বা পাথরটা কথা বলছে না। গাছেরও মধ্যেও না হয় ঠিক আছে, জগদীশবাবু বলে গেছেন যে গাছেরও প্রাণ আছে, কিন্তু পাথরটার প্রাণ তো আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। তো সেই যে দেখতে পাচ্ছি না এই স্টেজে, অ্যাজ দ্য হিউম্যান বিইং, আমি বলছি যে ও আচ্ছা ঠিক আছে, তার মানে ওই পাথরের মধ্যে তো মনটা নেই, সেই জন্যে পাথরটা ওইটা রিফ্লেক্ট করতে পারছে না, সেই জন্যে আমি দেখতে পাচ্ছি না যে পাথরটাও চৈতন্য। ঠিক আছে, কিন্তু পাথরটা কি দিয়ে তৈরি হয়েছে, আমি কি দিয়ে তৈরি হয়েছি, যদি সেই লেভেলে যখন আমি যাচ্ছি, হ্যাঁ, তখন কি, এই যেমন ধর আমি বলছি যে আমিও পঞ্চভূতে তৈরি, পাথরও পঞ্চভূতে তৈরি, তখন প্রশ্ন হচ্ছে যে পঞ্চভূতটা এলো কোত্থেকে বাপু? তখন তো দেখা যাচ্ছে আলটিমেটলি সেই পরমাত্মা থেকেই এসেছে। সেই যে তত্ত্ববোধ বলেছিল না, যে আকাশ তত্ত্ব হলো, আকাশ থেকে বায়ু হলো, বায়ু থেকে অগ্নি হলো, অগ্নি থেকে জল হলো, জল থেকে পৃথিবী হলো, তারপর সেইগুলো পঞ্চীকরণ হয়ে সব আস্তে আস্তে সব হলো। তো পঞ্চতন্মাত্রা এলো তো সবাই সেই কনসাসনেস থেকে। তো সেইটাই বলছে যে যখন আমি সেই আসার প্রশ্নটায় যাচ্ছি, দেখার প্রশ্নটা নয়, দুটোকে আলাদা করে ফেল। একটা হচ্ছে যে আমি মানুষ হিসেবে দেখছি, যে একটা জড় হিসেবে দেখছি, একটাকে চৈতন্য হিসেবে দেখছি, এখনো কিন্তু আমার জ্ঞান হয়নি। ওটা তো হচ্ছে ওই ফার্স্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। এই যে তিনটে স্টেজ অফ আন্ডারস্ট্যান্ডিং দেখলাম, ফার্স্ট বা সেকেন্ড স্টেজ অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে আমি বুঝলাম যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের সবাইকার মধ্যেই কনসাসনেস আছে, সেটা বাবা আমার শরীরের বা তোমার শরীরের পার্ট নয়, কিন্তু সেটা ছাড়া আমরা কেউই কাউকে বুঝতে পারবো না, এবং সেটাই হচ্ছে সাবস্ট্র্যাটাম। এইটা হচ্ছে আমার ফার্স্ট বা সেকেন্ড স্টেজ অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে। আমি প্রথমে আমাকে দিয়ে বুঝেছি, সেটা ফার্স্ট স্টেজ, যখন আমার বাইরে অন্যদের দেখছি তখন হচ্ছে যে সেকেন্ড স্টেজ, যে ওই ওর মধ্যেও আছে। কিন্তু থার্ড স্টেজে এবারে মানে সব কিছুকেই কনসাসনেস দিয়ে ঘিরে রেখেছে, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। এবার এর ওপরে যখন যাচ্ছি, থার্ড স্টেজে যখন যাচ্ছি, যখন আমি ভাবছি যে আচ্ছা বাবা এই পঞ্চভূতটাই বা কোথা থেকে এলো, সেইখানে আমি দেখছি যে সব কিছু আলটিমেটলি এসেছে সেই কনসাসনেস থেকেই। এই যে সায়েন্সে বলছে যে যখন এই যে ভাঙতে ভাঙতে অ্যাটমের পরে আরও যে ইলেকট্রন প্রোটন আরও ভাঙলে কোয়ান্টা অমুক তমুক, তারপরে যাচ্ছে এনার্জি, তারপরে সেই সব করতে করতে আলটিমেটলি ম্যাটারটা এসছে এনার্জি থেকে এসছে না। এবার সায়েন্স ওইখানেই থেমে যাচ্ছে যে ম্যাটারটা এনার্জি থেকে এসছে। এবারে বেদান্ত বলছে সেই এনার্জিটাই বা কোথা থেকে এলো, এনার্জিটাও তো আসলে সেই এনার্জিটাই হচ্ছে সেই অল অ্যাকুমুলেশন অফ এনার্জি, বা এনার্জিটাও হচ্ছে কারুর একটা ম্যানিফেস্টেশন। ফার্স্ট ম্যানিফেস্টেশনটা হচ্ছে ওই এনার্জি রূপে, সেই কনসাসনেসটা এনার্জি রূপেই ম্যানিফেস্টেড হয়েছে, সেখান থেকেই ধীরে ধীরে এনার্জি থেকে ম্যাটার হয়েছে, সেখান থেকেই এত কিছু ইউনিভার্স হয়েছে। বুঝতে পারছিস? বুঝেছি। এটা হচ্ছে, সেই জন্য বলেছে এটা থার্ড স্টেজ। এবার সেই জন্যই বলেছে যে এইটাই হচ্ছে বেদান্তের আলটিমেট আন্ডারস্ট্যান্ডিং, আলটিমেট শিক্ষা এটাই। তো তো আমাদের এই যে সমস্ত আমরা এবার আমাদের যে এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটাই বলছে আমরা মনে করছি যে ওয়ার্ল্ড ইজ ট্যাঞ্জিবল অ্যান্ড সাবস্টেন্সিয়াল,
কনসাসনেস বাবা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু অদ্বৈত বেদান্ত ঠিক এর রিভার্স, উল্টো কথা বলছে। অদ্বৈত বেদান্ত বলছে যে কনসাসনেস ইজ দ্য অনলি ট্যাঞ্জেবল অ্যান্ড সাবস্টেন্সিয়াল অ্যান্ড নাথিং এলস। তাহলে কি হবে যে কিন্তু আমাদের এই যে এক্সপিরিয়েন্সটার মধ্যে, তার মানে আমরা যেগুলো যা এক্সপিরিয়েন্স করছি তার মধ্যে একটা রং আন্ডারস্ট্যান্ডিং আছে। এই যে রং আন্ডারস্ট্যান্ডিংটা, এই যে বেদান্তের এত চর্চা করে কি হবে, বেদান্তের চর্চা করে আমাদের মধ্যে থেকে এই রং আন্ডারস্ট্যান্ডিংটাই যাবে। এই যে মনন করা কেন, এটা তো শুধু শ্রবণ নয়, এটা হচ্ছে যা আমরা অলরেডি আগে শুনে এসেছি সেটাকেই আমরা সেটা নিয়েই আবার চর্চা জাবর কাটছি। মনন মানে জাবর কাটা। জাবর কাটছি কি, বারবার জাবর কাটলে কি হবে, আমাদের এই রং আন্ডারস্ট্যান্ডিংটা চলে যাবে এবং আমাদের বেদান্ত asks us to reverse the process. For us matter is tangible and substantial, consciousness may or may not be tangible. তো এইটাই হচ্ছে কথা। এবারে তো এইটা হচ্ছে 1 নম্বর মানে আলোচনা। এবার 2 নম্বর আলোচনায় আমরা ধীরে ধীরে এবার আমরা ভার্সে যাচ্ছি। ভার্সটায় অ্যাকচুয়ালি এই যে ভার্সটা আছে সেটা আমাদের জাগ্রত স্বপ্ন সুষুপ্তি এই অবস্থাত্রয় দিয়ে বুঝিয়েছে যে ওই প্রজ্ঞানম ব্রহ্ম এই মহাবাক্যটাকে বলেছে। ঠিক আছে, আচ্ছা আমার এই প্রথম ভার্সটা হয়ে যাবে, আমরা প্রথম ভার্সটা করি একটু, দ্বিতীয় ভার্সটা না হয়। প্রথম ভার্সটা বলছে जाग्रत स्वप्न सुषुप्तिषु स्फुटतरा या संविदुर्जृम्भते या ब्रह्मादि पिपीलिकांत तनुषु प्रोता जगत साक्षिणी सैवाहं न च दृश्य वस्तु इति दृढ़ प्रज्ञापि यस्यास्ति चेत् চণ্ডালস্তু স তু দ্বিজস্তু গুরু রিত্যেষা মনীষা মম। আচ্ছা, অনেক কিছু পড়া হলো, কিছুই বোঝা গেল না। এর মধ্যে এই যে শৈবাহং কথাটা আছে সেইটাই বলছে ওই মহাবাক্যটার ক্রিপ্টিক ফর্ম। শৈবাহং কথাটা দিয়ে প্রজ্ঞানম ব্রহ্মটা বোঝানো হচ্ছে। আর এবারে আমাদের এখানে প্রথমেই বলেছে জাগ্রত স্বপ্ন সুষুপ্তিষু স্ফুটতরা ইয়া সংবিদ উদ্দৃম্ভতে। হ্যাঁ, তো এটার মানে হচ্ছে যে এবারে আমরা ওই অবস্থাস্তরে ফিরে যাচ্ছি, এটাও আমাদের খানিকটা আলোচনা করা রয়েছে। এই যে আমি যখন লেকচারটা শুনছি তাহলে মানে এক্সপেক্টেড যে আমরা এখানে যে 9 জন আছি সবাই আমরা জেগে আছি, জাগ্রত অবস্থায় আছি। তো জাগ্রত অবস্থায় কি হচ্ছে, জাগ্রত অবস্থায় আমরা একটা যে লেকচারটা যে হচ্ছে সেটা আমরা উই আর অ্যাওয়্যার অফ দ্য অ্যাক্টিভিটি। দ্বিতীয় হচ্ছে যে আমাদের বডিটা অ্যাক্টিভ, কারণ আমাদের সেন্স অর্গানটা অ্যাক্টিভ। ঠিক আছে, আমি মুখে বলছি, তোরা কানে শুনছিস, নোট লিখলে হাতে লিখছিস, সুতরাং বডি অ্যাক্টিভ, সেন্স অর্গান অ্যাক্টিভ এবং অবশ্যই মাইন্ড অ্যাক্টিভ। তো জাগ্রত অবস্থায় আমাদের বডি, মাইন্ড, সেন্স অর্গান অ্যাক্টিভ এবং আমরা এই যে একটা কিছু ঘটনা ঘটছে এই সম্বন্ধে আমরা অ্যাওয়্যার অফ দ্য অ্যাক্টিভিটি। এবার স্বপ্ন অবস্থায় কি হচ্ছে, ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়ে যখন স্বপ্ন দেখছি তখন ডেফিনেটলি আমাদের ফিজিক্যাল বডিটা ঘুমোচ্ছে, অ্যাট রেস্ট, এবং আমাদের সেন্স অর্গানও অ্যাট রেস্ট, কিন্তু আমাদের মন সেখানে অ্যাক্টিভ এবং আমরা যত কিছু এক্সপিরিয়েন্স করছি, আমাদের যে ড্রিম ওয়ার্ল্ড যা কিছু তৈরি হচ্ছে সেই সব কিছুই আমাদের মন সেখানে কাজ করছে। এবং আমি যে স্বপ্ন দেখছি সেটাও আমি বুঝতে পারছি, উই আর অ্যাওয়্যার অফ দ্য ড্রিম। তো সেখানেও একটা উই আর অ্যাওয়্যার অফ দ্য অ্যাক্টিভিটি, অ্যাওয়ারনেস অফ দ্য ইজ। তো এখানে অ্যাওয়ারনেস একটা, আমাদের এই যে অ্যাওয়ারনেস জিনিসটা এখানে অ্যাক্টিভ আছে, অ্যাওয়ারনেস ইজ অ্যাক্টিভ। আমি জানতে পারছি, আই অ্যাম অ্যাওয়্যার অফ সামথিং ইজ হ্যাপেনিং, আই অ্যাম অ্যাওয়্যার দ্যাট আই অ্যাম ড্রিমিং। আর যখন সুষুপ্তি হচ্ছে তখন সেই সুষুপ্তিতে আমার বডিও নেই, মাইন্ডও নেই, সেন্স অর্গানে, মানে সবাই ঘুমোচ্ছে, কেউই কিছু বুঝতে পারছে না। সেই জন্যে আমি কিন্তু খুব যে ডিপ স্লিপে আছি সেইটা আমি কিন্তু আমার অ্যাকশানটার নিয়েও আমি কিন্তু কোনো কিছুর ব্যাপারেই আমি কিন্তু অ্যাওয়্যার নই, কিন্তু আমার অ্যাওয়ারনেসটা আছে কারণ সে আমায় পরের দিন বলছে আমি স্বপ্ন দেখিনি। সুতরাং ইট ইজ অ্যাওয়্যার অফ দ্য নন এক্সিস্টেন্স অফ দ্য অ্যাকশান। অ্যাকশান যে হচ্ছে না
সেটা তো কেউ বলেছে বটে, তা না হলে জানলো কি করে যে তুমি খুব ভালো ঘুমিয়েছো? তো সেখানেও কি হচ্ছে যে এবারে আমি ভালো ঘুমিয়েছি কিনা, এবারে আমি হয়তো খুব নাক ডেকে ঘুমোচ্ছি, উঠে আমি বললাম যে আমার একটুও ঘুম হয়নি, আর তুই বললি বাবা তুই তো দিব্যি নাক ডাকলি, তাহলে আবার বলছিস কি করে যে তুই ঘুমোসনি? কিংবা আমি বললাম জানিস তো আমি খুব ভালো ঘুমিয়েছি, একদম ডিপ স্লিপ, একটাও স্বপ্ন দেখিনি। এবার স্বপ্ন দেখেছি কি দেখিনি সেটা তো আর তুই জানতে পারছিস না। তো কাজেই সেইখানে এই যে অ্যাওয়ারনেস অফ দ্য অ্যাকশান, এইটা কিন্তু এটা ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স। ডিপ স্লিপে আমি যে ডিপ স্লিপে আছি সেই অ্যাওয়ারনেসটা সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স। কিন্তু তাহলে দেখা যাচ্ছে যেটা আগেও বলা হয়েছে যে এই 3 অবস্থায় কে আছে? এই 3 অবস্থায় অ্যাওয়ারনেসটা আছে। ঠিক আছে? যেমন এখানে বলা আরেকটা এক্সাম্পল নেওয়া হয়েছে, বাল্বেরই এক্সাম্পল নেওয়া হয়েছে যে আগে আর শোবার সময় আমি একটা নাইট ল্যাম্প জ্বালালাম, একটা 0 ওয়াটের ল্যাম্প। এবারে আমি পড়ার সময় একটা টেবিল ল্যাম্প জ্বালিয়েছি। আগে হলে সেই 40 ওয়াটের কি 25 ওয়াটের বাল্ব হতো, 40 ওয়াটের বাল্ব হতো, কিংবা আমি ঘরে একটা বড় টিউবলাইট লাগিয়েছি, এখন এলইডি এলসিডি অনেক বিভিন্ন রকমের হয়েছে। হ্যাঁ, কিন্তু এই সবগুলোর মধ্যে ইলেকট্রিসিটিটা আছে তবেই আলোগুলো জ্বলছে। তো ইলেকট্রিসিটি ইজ কমন টু অল। ঠিক সেই রকম আই অ্যাম অ্যাওয়্যার, আমি ভালো ঘুমিয়েছি, আমি জেগে আছি, আমি ঘুমোচ্ছি, আমি স্বপ্ন দেখছি, আমার আজকে খুব মন খারাপ, আমার আজকে খুব মনটা আজকে খুব আমার আনন্দ হচ্ছে। হ্যাঁ, আজকে আমি আজকে দেখলাম যে কলে জল নেই, জলটা যে নেই সেটা যে বলতে পারছি। তাহলে এই সব কিছুর মধ্যেই আমার এই যে জানাটাই অ্যাওয়ারনেসটা থাকছে। তো আই অ্যাম অ্যাওয়্যার অফ সামওয়ান or aware of non-existence of someone or something। কেউ আমি অ্যাওয়্যার, আই অ্যাম অ্যাওয়্যার। তো এবারে যখন এই যে আই অ্যাম অ্যাওয়্যার অফ সামথিং, এটা অ্যাওয়ারনেস থেকে কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে? না ঠিক নেই আবার ঠিক আছে। অ্যাওয়ারনেস থেকে কি হচ্ছে ব্যাপারটা? আই অ্যাম অ্যাওয়্যার অফ সামথিং, এটা অ্যাওয়ারনেস থেকে সেই কথাটা আরেকবার বল, বুঝতে পারিনি। যখন আমি বলছি যে আমি দেখছি, আমি দেখছি, আমি দেখছি, হ্যাঁ, তখন আমি একটা জিনিস, আর একটা দৃশ্যটা একটা জিনিস, আর একটা অ্যাকশন হচ্ছে যে কিনা দেখছে বা যে কিনা জানে, অ্যাওয়্যার। তাহলে আই অ্যাম অ্যাওয়্যার অফ সামথিং, ঠিক আছে, আর আই অ্যাম অ্যাওয়্যার অফ সামওয়ান। তো এখানে একটা আই আছে, একটা সামথিং অর সামওয়ান আছে, আর আমি তার সম্বন্ধে একটা অ্যাওয়ারনেস আছে আমার। ঠিক আছে? তো 3টে জিনিস দাঁড়াচ্ছে। একটা হচ্ছে আমি যে এক্সপিরিয়েন্স করছে, এক্সপিরিয়েন্সার। একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে এক্সপিরিয়েন্সড, যাকে দেখছে, যে সামওয়ান, আর তার মানে এখানে 3টে রয়েছে। এবার এই সব কিছুর মধ্যে থেকে শুধু এক্সপিরিয়েন্সটাকে যদি আমি নিই, অ্যাওয়ারনেসটাকে যদি নিই, আমি নেই, আমি শুধুমাত্রই অ্যাওয়ারনেস বলে একটা কিছু তার মানে আছে। যেমন সেই আমরা এক্সিস্টেন্সের ব্যাপারে বলেছিলাম যে অস্তিত্ব বলে একটা কোনো জিনিস আছে, খাতা আছে, পেন আছে, চন্দ্রানী আছে, দীপান্বিতা আছে, স্বরূপা আছে, সবাই আছে, সেটার মধ্যে যেরকম একটা আছে 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 বলছি, তাহলে আছে বলে একটা কিছু আছে। তো এখানেও সেরম বলছি যে আই অ্যাম অ্যাওয়্যার অফ মাই জাগ্রত অবস্থা, আই অ্যাম অ্যাওয়্যার অফ মাই ড্রিম, আই অ্যাম অ্যাওয়্যার অফ মাই সুষুপ্তি, আই অ্যাম অ্যাওয়্যার অফ সামথিং সামওয়ান। তাহলে অ্যাওয়ারনেস বলে একটা কিছু আছে, তাই না? তো এই যে অ্যাওয়ারনেস জিনিসটাকে, এইটাকে এবার ধরতে হচ্ছে। ঠিক আছে? তো এই যে আই অ্যাম দ্যাট যখন বলা হচ্ছে, তখন ওই অ্যাওয়ারনেসটাকে বলা হচ্ছে। আই অ্যাম দ্যাট মানে কি? তার মানে ওই যে অ্যাওয়ারনেস, যেটা ওই যে সব জানাজানি যেটা মানে ওই যে হচ্ছে, সেই জিনিসটাকে মানে দ্যাট বলতে সেই অ্যাওয়ারনেসটাকে বলছে।
মানে কোনো জিনিস আমি জানি, আই এম অ্যাওয়্যার অফ দিস, এটা যখন বলছি দ্যাট ইজ অ্যাওয়ারনেস। না, না, জানাটাকে বলা হচ্ছে, জানি বললে তো আমি এসে গেল। হ্যাঁ, এই যে জানাটাকে বলা হচ্ছে। আচ্ছা, জানা, ওকে। জানি বললে হবে না, জানাটাকে, এই যে কিছু জানা আমার এই জানাটা, সেটাই অ্যাওয়ারনেস। আমার জানা নয়, আমার জানা মানে নয়, জানাটা, শুধু জানাটা একটা শুধু কিছু। হ্যাঁ, মানে আচ্ছা, আমিটা বাদ দিচ্ছি। আমিও বাদ দিচ্ছি, কাকে জানছি সেটাও বাদ দিচ্ছি, কিন্তু তোমার মানে এক্সপিরিয়েন্সার আর এক্সপিরিয়েন্সড এই দুটোকে বাদ দিয়ে আমি শুধু এক্সপিরিয়েন্সটা নিচ্ছি, হ্যাঁ, মানে সেটাই অ্যাওয়ারনেস। হ্যাঁ, সেইটা হচ্ছে অ্যাওয়ারনেস। এবার এই আই অ্যাম দ্যাট বলতে যখন আমি বলছি তখন কিন্তু মানে সেই যে ধ্যানের গভীরে তখন এই অ্যাওয়ারনেস ছাড়া আর কিছু তো থাকছে না, আমিও থাকছি না, তুমিও থাকছে না, শুধুমাত্র অ্যাওয়ারনেস থাকছে। এবার প্লিজ আমাকে জিজ্ঞেস করিসনি, আমি এটা তো কিছুই যতক্ষণ না এক্সপিরিয়েন্স করছি বলতে পারবো না সেটা কি বস্তু। হ্যাঁ, আচ্ছা, কিন্তু অ্যাওয়ারনেস বলে একটা কিছু আছে, সেইটাকেই বলা হচ্ছে এই যে সব কিছুর এই যে জ্ঞানটাকে সোজা কথা জ্ঞান বা অ্যাওয়ারনেস, এইটাকেই ওরা প্রজ্ঞা বলছে। হোয়াট ইজ দ্যাট প্রজ্ঞা? প্রজ্ঞা ইজ দ্যাট অ্যাওয়ারনেস। হোল্ড অন টু দ্যাট অ্যাওয়ারনেস, নো ডুয়ালিটি, নো পেন, নো সরো, এটাই হচ্ছে বেদান্তিক মাইন্ডফুলনেস। আমি জানছি, আমি যখন ওই যে বেদান্তিক মাইন্ডফুলনেসে তাই বলে না যে তুমি শরীর মন এগুলো সব ছেড়ে দাও, শুধু তোমার অ্যাওয়ারনেসটার কথা ভাবো, অ্যাওয়ারনেসটার কথা ভাবো, সেটা কি করে ভাবতে হয় আমি জানি না, কিন্তু সেইটা ভাবো। তো সেই যে জিনিসটাকে সেই অ্যাওয়ারনেসটা, সেটাকেই বলা হচ্ছে ওই প্রজ্ঞা, বা সেটাকেই এখানে বলা হচ্ছে সম্বিত। এই যে সম্বিত বলছে, সেই সম্বিতটা হোয়াট ইজ দ্যাট সম্বিত? সম্বিত মানে হচ্ছে সেই অ্যাওয়ারনেস। আমি আমার কাজেই এই সমস্ত অবস্থায় এই যে জাগ্রত, এবারে আমরা যদি এইটায় ফিরে আসি, জাগ্রত স্বপ্ন সুষুপ্তিষু সম্বিত উজ্জৃম্ভতে। তো কিভাবে উজ্জৃম্ভতে? না স্ফুটতরা উজ্জৃম্ভতে। তা সম্বিত মানে, এবার সম্বিতটা মানে কি বোঝা গেল? সেটা হচ্ছে কনসাসনেস। সেই কনসাসনেসটা কি হচ্ছে? উজ্জৃম্ভতে। উজ্জৃম্ভতে মানে কি? প্রমিনেন্টলি এভিডেন্ট, প্রিডমিনেন্টলি এভিডেন্ট। স্বপ্ন আছে কি না আছে সেটা ছেড়ে দাও, কিন্তু আমি যে একটা কিছু দেখেছি সেটা একটা আছে। তো সেই আমি আই অ্যাম অ্যাওয়্যার। যেমন ধর, অনেক সময় আমরা স্বপ্নটাকে কিন্তু মনে রাখতে পারি না, কিন্তু স্বপ্ন আমি একটা দেখেছি, এই জ্ঞানটা আমার থাকে। তো সেই যে জ্ঞানটা, কি স্বপ্ন দেখিনি তার মানে সেটাকেই বলছে সম্বিত। সম্বিত ফিরে পেলো, এই যে আমরা কথাটা বলি না, তার মানে আমি একটা মানে কোনো বোধ ছিল না, বোধটা ফিরে পেলো, সম্বিত ফিরে পেলো, মানে তো বোধ ফিরে পেলো, এরকমই বলি না। তো সেই সম্বিতটাই হচ্ছে কনসাসনেস। তো এবার এই যে তিনটে অবস্থার মধ্যে কে কমন, কে সবসময় প্রিডমিনেন্টলি আছে, কাকে আমি বলতে পারি এভিডেন্ট, প্রিডমিনেন্টলি এভিডেন্ট, সেটাকেই বলা হচ্ছে উজ্জৃম্ভতে। সেই কে উজ্জৃম্ভতে? না সম্বিত, কনসাসনেসটা উজ্জৃম্ভতে। তাহলে কিভাবে? না স্ফুটতরা, ভেরি ক্লিয়ারলি, খুব পরিষ্কার করে দেখা যাচ্ছে যে কেউ একটা কিছু আছে। আমার মধ্যে যেই বোধটা আছে, আমি জেগে আছি, এই বোধটা আমার আছে, তার মানে বোধ আছে। আমি স্বপ্ন দেখছি, এই বোধটা কোথাও একটা বোধ হয়েছে, বোধ জিনিসটা আছে। আমি গভীর ঘুমে আচ্ছন্ন, আমার কোনো স্বপ্ন দেখিনি, এই বোধটা আছে, তার মানে বোধ জিনিসটা। তাহলে বোধ জিনিসটা কখন আছে? সমস্ত অবস্থায় আছে, তিন অবস্থাতেই আছে। এই বোধটাকে, এই অ্যাওয়ারনেসটাকেই বলা হচ্ছে প্রজ্ঞা। কি বলা হচ্ছে চন্দ্রানী? প্রজ্ঞা, প্রজ্ঞা, প্রজ্ঞা। এই যে প্রজ্ঞানম ব্রহ্ম যে বলা হচ্ছে মহাবাক্যে, যে প্রজ্ঞানম ব্রহ্ম বলা হয়েছে, সেই প্রজ্ঞা মানেটা কি? প্রজ্ঞা মানেটা হচ্ছে এই যে বোধটা, অ্যাওয়ারনেসটা। মানে এই প্রজ্ঞাটাকেই ব্রহ্মাণ্ড বলা হচ্ছে। হ্যাঁ, এই অ্যাওয়ারনেসটাই ব্রহ্ম। আচ্ছা, ওই যে সচ্চিদ আনন্দ, ধর চিত আর কি, চিত সত্তা আর কি, ধর অ্যাওয়ারনেস। দ্য ফার্স্ট পার্ট অফ দ্য শ্লোক, তো এইটাই হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য শ্লোক, যেটা বলছে জাগ্রত স্বপ্ন সুষুপ্তিষু। হ্যাঁ, মানে
চিত মানে নলেজ না? আমি হ্যাঁ, ওটা- নলেজও বলে কনসাসনেসও তো বলে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা মানে ওটা একই কথা, চিত। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। তো ফার্স্ট পার্ট অফ দ্য শ্লোকা সেটা বলছে কনসাসনেস ইজ ডিফারেন্ট ফ্রম দ্য বডি অ্যান্ড ইট ইজ অল পারভেডিং। এই কথাটা বলা হচ্ছে যে তার মানে স্বপ্ন, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, সেখানে মানে যেমন দেখা যাচ্ছে যে যখন আমি ঘুমোচ্ছি তখন আমার বডি কাজ করছে না, কিন্তু কেউ তো কাজ করছে বা কেউ তো আছে, সেটা কে আছে? সেটা হচ্ছে এই বোধটা আছে। এবার সেই বোধটাকেই ধরতে বলা হচ্ছে, যে আছে তাকে ধরো। কে আছে? যে অন্য কারোর অনুপস্থিতিটা দেখতে পাচ্ছে। এই যে সকাল থেকে বৃষ্টি ছিল না, সেটাও আমার আমার বোধে এসেছে। এই যে এখন আবার বৃষ্টি হচ্ছে, সেটাও আবার আমার বোধে এসেছে। তো এই বোধটা, সেটা তো সব অবস্থাতেই আছে। এই বোধটাকে ধরো, আসল লোকটাকে ধরো। এবার সেটাই বলছে যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তিন অবস্থাতেই যেটা খুব প্রিডমিনেন্টলি এভিডেন্ট এবং খুব উজ্জ্বল ভাবে, ভেরি ক্লিয়ারলি, সেইটাকেই হচ্ছে, সেটাই হচ্ছে সংবিদ। সেই সংবিদ বলতে তাকেই বলা হচ্ছে। তা অর্থাৎ সেই যে সাক্ষী চৈতন্য, আমরা এরই অন্য নাম দিয়েছি সাক্ষী চৈতন্য। এবারে এবারে এই যে সাক্ষী চৈতন্য, এবার বেশ ভালো হলো, বোধ আছে, বোধ আছে বোঝা গেল। এবার বোধটা কোথায় আছে? বোধ যে আছে তাকে তো কোথাও একটা থাকতে হবে, বা কাউকে তো এক্সপিরিয়েন্স করতে হবে। তাহলে হোয়ার ইজ এক্সপিরিয়েন্সিং, কোথায় এক্সপিরিয়েন্স করছে? সেটাই বলেছে তনুষু। এই যে ইয়া ব্রহ্মাদি পিপীলিকান্ত তনুষু, কোথায় এক্সপিরিয়েন্স হচ্ছে? তনুষু, মানে আমার এক্সপিরিয়েন্স করবার জন্য একটা শরীর দরকার, সেই ইন দ্য বডি। কার বডি? না, ইয়া, ইয়া বলতে বলা হচ্ছে যে সেই কনসাসনেস, সেই বোধটা, সেইটা ব্রহ্মাদি পিপীলিকান্ত, ব্রহ্মা হতে কীট পর্যন্ত সবার শরীরে প্রতা, প্রতা মানে হচ্ছে ইনহেরেন্ট বা ম্যানিফেস্টেড। সেই কনসাসনেসটা ওই অ্যামিবা থেকে ব্রহ্মা পর্যন্ত বা পিঁপড়ে থেকে ব্রহ্মা পর্যন্ত সবাইকার মধ্যে ম্যানিফেস্টেড হচ্ছে। এবং সে ম্যানিফেস্টেড হয়ে কি করছে? সে কি কোনো কাজ করছে? না, সে জগৎ সাক্ষিনী, উইটনেসিং দ্য ইউনিভার্স। সে বসে বসে শুধু দেখছে। সে দেখছে যে ও চন্দ্রানী বাজে লেকচার দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, বৃষ্টি পড়ছে, এইগুলো সে শুধু দেখে যাচ্ছে ভেতরে বসে বসে। আর আমি মনে করছি, আর আমরা যে মনে করছি যে ইউনিভার্স আমাদের ডিস্টার্ব করছে, ইউনিভার্স কিন্তু আমাদের ডিস্টার্ব করে না। ইউনিভার্স আমাদের, আমরা যে ডিস্টার্ব হই, মানে আমাদের যে খুশি হচ্ছি, ডিস্টার্ব মানে ধর আমাদের খুশি হচ্ছি বা দুঃখ হচ্ছে, আমার কলিগ আজ আমাকে একটা কিছু খারাপ কথা বললো, সেইগুলো, সেই সব কিছুই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমার বোধের মধ্যেই হচ্ছে, আমি রিয়্যাক্ট করছি বলেই হচ্ছে। তো এই যে বোধটা, সে চুপচাপ বসে বসে শুধুমাত্র ইউনিভার্সটাকে, জগৎ সাক্ষী রূপে সে বসে আছে, শুধু সে উইটনেস করছে। এবং আমরা যে আমাদের যে যত কিছু যে ডিস্টারবেন্স, আমরা যে ডিস্টার্ব হচ্ছি, সুখ দুঃখ বা ডুয়ালিটি, সেই ডুয়ালিটির বোধটা কিন্তু সবটাই হচ্ছে আমাদের অজ্ঞান থেকে। তো সেইখানে বলেছে, এবারে প্রথম দুটো লাইন তাহলে বোঝা গেছে, ইয়া ব্রহ্মাদি পিপীলিকান্ত তনুষু প্রতা জগৎ সাক্ষিনী, জগৎ সাক্ষী হয়ে তাদের কীট পরমাণু থেকে ব্রহ্মা অবধি সবার শরীরে সেটা ম্যানিফেস্টেড হচ্ছে, বা তার শরীরের মধ্যে সেটা ওই জগৎ সাক্ষী রূপে বসে আছে, ম্যানিফেস্টেড হচ্ছে। এবার বলছে শৈবাহং ন চ দৃশ্য বস্তু ইতি দৃঢ় প্রজ্ঞা যস্য অস্তি চেত। আমি সেই, শৈবাহং, এখানে আমি সেই বলতে বলা হচ্ছে স এব অহং। সেই স এব অহং মানে দ্যাট। হোয়াট ইজ দ্যাট? দ্যাট মানে দ্যাট কনসাসনেস অর দ্যাট অ্যাওয়ারনেস অর দ্যাট প্রজ্ঞা, সেইটা যেটাকে বলা হচ্ছে দ্যাট সম্বিত, সেইটাকে স বলছে, যে স এব অহং, সেটাকেই বলা হচ্ছে প্রজ্ঞানম ব্রহ্ম। এই শৈবাহং অহম কতটার মধ্যে দিয়েই বলা হচ্ছে যে এই মহাবাক্যটাকে প্রকাশ করা হচ্ছে। এবার বলছে, আর নেক্সট কথা কি, যে ন চ দৃশ্য বস্তুনি, আমি যা যা দেখছি সেগুলো কিন্তু আমি নই। কারণ
এইখানে দৃগ্দৃশ্য বিবেকে যখন যারা পড়েছে তারা জানে যে দ্রষ্টা আর দৃশ্য কখনোই এক নয়। যে দেখছে আর যাকে দেখছে তাদের মধ্যে সব সময়ই একটা অন্তর আছে, একটা তফাৎ আছে। তো এখানে যে মুহূর্তে আমি দেখছি তখন সেই মুহূর্তে যাকে দেখছি তার থেকে আমি আলাদা হয়ে যাচ্ছি। তাহলে আমি মানে এখানে বলা হচ্ছে সেই চৈতন্য, চৈতন্য বা সম্বিত। সে কি করছে? সে পুরো ইউনিভার্সটাকে দেখছে, সুতরাং সে কোনোভাবেই ওই ইউনিভার্সটা নয়। তো সেই জন্য বলেছে যে ন চ দৃশ্য বস্তুনি, I am not anything experience, যা কিছু I am the seer, I am never the seen। এবার ইতি দৃঢ় প্রজ্ঞা অপি, যার এই ফার্ম কনভিকশন আছে, কোনোভাবেই তাকে হেলানো যায় না। বাপু তুমি যাই বলো, আমি শুধু দ্রষ্টা, আমি এই দৃশ্য বস্তু নই, আমি এই শরীরটা নই, আমি এই মনটা নই, আমি শুধুমাত্র সাক্ষী। এই আমিটা কিন্তু সেই সাক্ষী বলছে, আমি এই শরীরটা বলছে না, এই মনটা বলছে না। যার এই দৃঢ় প্রজ্ঞা আছে সে চণ্ডাল হলেই বা কি আর বিপ্র হলেই বা কি, আমি তাকে আমার গুরু বলে মেনে নিয়েছি। এইটা ইতি এষা মনীষা মম, এইটা সেই আমার গুরু, এটাই আমার ফার্ম কনভিকশন। তো সেইটাই হচ্ছে লাস্ট লাইনে বলেছে, শৈবাহং ন চ দৃশ্য বস্তু ইতি দৃঢ় প্রজ্ঞা যস্য অস্তি অস্তি চেত চণ্ডালস্তু স তু দ্বিজস্তু। সে চণ্ডালি হোক বা দ্বিজই হোক, গুরু ইত্যেষা মনীষা মম, সেই আমার গুরু, এইটাই আমার দৃঢ় মানে আমার এটাই হচ্ছে কনভিকশন। তো সেইটাই আর কি বলা হচ্ছে যে এই বোধটা যার মনে হয়েছে সে চণ্ডাল হলেই বা কি, দ্বিজ হলেই বা কি, সেই আমার গুরু। তো যখন কনসাসনেস, আমি আমার কনসাসনেস যখন এই শরীরটাকে দেখছে, মাইক্রোকজমকে দেখছে, সেটাকেই জীবাত্মা বলছে। আর কনসাসনেস, ওয়েন কনসাসনেস ইজ উইটনেসিং দ্য ম্যাক্রোকজম, তখন সেটাকেই পরমাত্মা বলছে। আর এইটা কি হবে, এইটা বারবার আমাকে যদি হ্যামার করা হয়, আমার বেদান্তিক, এটাকেই বলা হচ্ছে বেদান্তিক হাতুড়ি, বেদান্তের এই হাতুড়ি দিয়ে আমার মাথায় যত ঘা করবে যে ওরে আমি শরীর মন নই, এই দুঃখ আমার নয়, আমি সেই শুধুমাত্র আমি সেই সাক্ষী, আমি সেই সাক্ষী, যত হ্যামার করবে তত এই প্রজ্ঞাটা দৃঢ় হবে যে আমি তাহলে আমি আই উইল গেট দ্য ডিহিপনোটাইজ। এবং সেটা কখন আমাদের ধারণা, সত্যের ধারণা হবে যে চৈতন্যই একমাত্র সত্য বস্তু। এবার সেটা বা প্রজ্ঞানম, এই অ্যাওয়ারনেসটাই হচ্ছে ব্রহ্ম। কিন্তু তার জন্য কি করতে হবে? অবশ্যই আমাদের যদি সম দম, এই ষট সম্পত্তির যদি আমাদের ওই যে বলেছিল অধিকারী যদি আমরা না হই, তাহলে আমাদের সাধন চতুষ্টয় সম্পন্ন যতক্ষণ আমরা না হব ততক্ষণ এটা ক্লিয়ারলি ধারণা কিছুতেই হবে না। তাহলে সেটা হলে তখন আমরা আমাদের এই ধারণা হবে। এইটা হচ্ছে প্রথম শ্লোকটার ব্যাখ্যা। এবার কারোর কিছু বলার থাকলে বল। থেমে গেলি যে? বাকরুদ্ধ বলছি যে সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে, মানে এগুলো তো থিওরিটিক্যাল ব্যাপার, বাট এগুলোকে বোধ হতে গেলে সাধন চতুষ্টয় লাগবে। হ্যাঁ, মানে অন্তত সম দম সেই ষড়সম্পত্তি তো লাগবে, তা না হলে তো কিছুই হবে না। মানে ওইখানেই তো আটকে গেছো, সম আর দম, ডিসিপ্লিন না হলে কিছুই হবে না। এই সমজম আর সম কি একই রে? হ্যাঁ, আচ্ছা, কারণ কোথাও কোথাও দেখি জম নিয়ম এরমও লেখা থাকে, তাই ভাবলাম। সেটা তো যম নিয়ম, আসন প্রাণায়াম, সেটা তো যোগের এই যে আছে, জম দিয়ে লেখা থাকে। হ্যাঁ, যম নিয়ম আসন প্রাণায়াম, সেটা তো হচ্ছে যে অষ্টাঙ্গ যোগে, সেটা যম নিয়ম বলা হচ্ছে। আর সম দম হচ্ছে একটা বোধহয় মনের কন্ট্রোল, আর একটা হচ্ছে শরীরের কন্ট্রোল। আচ্ছা আচ্ছা। দমটা হচ্ছে শরীরের কন্ট্রোল, আর সমটা হচ্ছে মনের কন্ট্রোল। ও, চন্দ্রানী তুই খুব সুন্দর বুঝিয়েছিস রে, খুব ভালো বুঝিয়েছিস। কোন সুন্দর করে পড়ালি।
মানে বোঝা তো ঠিক গেল না, মানে উপলব্ধি নেই যেহেতু, কিন্তু তুই যেটা বলতে চেয়েছিস সেটা খুব সুন্দরভাবে প্রকাশ করতে পেরেছিস আর কি। কি খুব জানি সুন্দর। বাবা কি করেছি, কারণ ওই অ্যাওয়্যার আর অ্যাওয়ারনেসের ওইখানে গেলেই সব ঘেঁটে যায়। ওটা ওই সমদম না হলে ওটা হবে না। না, তুই তো উপলব্ধির কথা বলছিস, আমি সেটা বলছি যেটা মানে পড়ানোটা, টিচিংটা খুব ভালো হয়েছে তাই বললাম। আর আর অ্যাকচুয়ালি এই দ্বিতীয় শ্লোকটাও মানে দ্বিতীয় শ্লোকটারও যদি আম, ইয়ে করা যায়, মানে ওয়ার্ড ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং দ্বিতীয় শ্লোকটাতে বলা হয়েছে তো যে অহম ব্রহ্মাস্মি, এইটাও বলা হয়েছে। ওই যে সেটার প্রথম ওয়ার্ডেই লেখাছে ব্রহ্মই বা অহম ইদং জগচ্চ সকলং চিন্মাত্র বিস্তারিতং সর্বং চৈতদ বিদ্যয়া ত্রিগুণয়া অশেষং ময়া কল্পিতম ইত্থং যস্য দৃঢ়ামতি সুখে তরে নিত্যে পরে নির্মলে চণ্ডালস্তু স তু দ্বিজস্তু গুরুরিত্যেষা মনীষা মম। তো এটাও হচ্ছে ওই একই ব্যাপার। তো আজকে থার্ডটা হবে। তো আমার মনে হয় যে ওই আলাদাভাবেই হবে, কাজেই করতে অসুবিধে হওয়ার কথা নয়। খালি একটাই, যেটা এই দ্বিতীয়টা এক্সপ্লেন করার আগে ওই মহারাজ কোয়েশ্চেন করেছিলেন, সেটা হচ্ছে যে আমরা যে জানতে পারছি যে কোনো কিছু এক্সিস্ট করছে, সেইটা আমরা কিভাবে জানতে পারছি। হাউ ডু ইউ সে দ্যাট আ পেন এক্সিস্ট অর or say the rose exist, কিংবা গোলাপ ফুল দেখে আমার ভালো লাগছে মন্দ লাগছে, এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝছি, এই জিনিসটা মানে কারণ এই কিভাবে আমরা বুঝছি এইটা যদি ধারণা হয়ে যায়, তাহলেই ওই পরের ওই সেকেন্ড ভার্সটা বুঝতে অসুবিধে হবে না, এই হচ্ছে কথা। তো আমি সেকেন্ড ভার্সটাও বলে দিতে পারি, কিন্তু তার জন্য আমার ওই আরো আধ ঘন্টা সময় লাগবে। তোমাদের সময় থাকলে বলতে পারি, না হলে ঠিক আছে, যা তোমরা বললে তাই। বলো বলো। বাকিরা বলো, বলবো কি? হ্যাঁ বলো। আচ্ছা, তাহলে প্রথমে ওইটা একটুখানি বুঝতে হবে যে আমরা ওই কিভাবে আমরা কোনো জিনিসটা দেখছি। তাহলে আমরা এটাকে আমি তোমাদের প্রশ্ন না করে একেবারে উত্তরে চলে যাচ্ছি, যে এ থিং এক্সিস্ট বিকজ লাইট ফলস অন দ্য অবজেক্ট অ্যান্ড রিফ্লেকশন গোজ থ্রু রেটিনা and that goes to the mind and mind perceive. Our ideas translated into words or sound enter through ear and goes to the brain. এবার আমরা aware of the feeling individualistic experiencing. আচ্ছা, এবারে এই যে সব কিছুই অ্যাকচুয়ালি আমরা জানছি কি করে, সবটাই জানছি কিন্তু আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে। তো মেন কথা হচ্ছে যে এক্সপিরিয়েন্সিং দ্য নলেজ, উই আর অ্যাকচুয়ালি, আমরা কোনো জানা মানেই নলেজটা উই আর অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সিং দ্য নলেজ। তো যা কিছু দেখছি সব কিছুই এভরিথিং ইজ বেসড অন দ্য এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো আইদার সেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স অর সেটা মানে প্রত্যক্ষ অনুভূতি অথবা পরোক্ষ অনুভূতি। যেমন আমার হিমালয়ে ওই যে কৈলাস মানস সরোবরে, সেখানের জলটা, মানস সরোবরের জলটা নাকি মিঠা জলের ওখানে হ্রদ আছে নাকি। এবার সেটা আমি জানিস তো মানস সরোবরে মিঠা জলের হ্রদ আছে, আমি তো সেখানে যাইনি, কিন্তু যে গেছে সে এক্সপিরিয়েন্স করেছে, সে এসে বলেছে, তার সেই এক্সপিরিয়েন্সটা থেকেই আমি জেনেছি এবং আমি বলছি। সুতরাং আমার যাই জানা হোক সেটা কেউ না কেউ এক্সপিরিয়েন্স করেছে। কাজেই এইটা ফার্স্ট জিনিসটা ধরে নিতে হবে, যে আমাদের যাবতীয় জ্ঞান, যাবতীয় জানা, সেটা আসছে এক্সপিরিয়েন্স থেকে, ঠিক আছে? এবারে এই যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু অদ্বৈত বেদান্ত কোয়েশ্চেন করছে। এই যে আমরা সব সময় বলছি জগৎটাও তো আমি এক্সপিরিয়েন্স করছি, তাহলে তুমি কি করে বলছো জগৎ মিথ্যা বাবু? সেই যে এক্সপিরিয়েন্স করছি, সেই এক্সপিরিয়েন্সটা তাহলে অদ্বৈত বেদান্ত এক্সপিরিয়েন্সটাকেই কোশ্চেন করছে। এবার অদ্বৈত বেদান্তের খুব কমন যে
এক্সাম্পল এখানে সব সময় বলা হয়, সেটা সেই কি বলো, রজ্জু সর্প অবধারণা, সেই রজ্জুতে সর্পভ্রম। হ্যাঁ, তো এবারে এখানে খুব মজা করে সবাই, সেই শঙ্করাচার্য রজ্জুতে সর্প, রজ্জু সর্পর এক্সাম্পল নিয়েছে, আবার আমরাও রজ্জু সর্পর এক্সাম্পল নিচ্ছি। সেই জন্য এটা খুব মজার কথা হচ্ছে, সবাই মজা করে মকারি করে বলে যে রোপ নেভার ব্রেকস অ্যান্ড স্নেক নেভার ডাইজ। দড়ি কোনোদিনই বাবু ছেড়ে না, আর সাপও কোনোদিনই মরে না। সে চিরকাল সে শঙ্করাচার্যর আমল থেকে সে চলে আসছে। এবারে এই যে আসলে ছিল, এবারে কি হয়েছে যে একটা কিছু দেখে আমি ভাবছি যে ওরে বাবা একটা সাপ, এবার যেই সব সাপ ভাবছি সঙ্গে সঙ্গে আমি তাড়াতাড়ি করে একটা লাঠি নিয়ে আসবার চেষ্টা করছি, বা ওখান থেকে চলে যাবার চেষ্টা করছি, ঘেমে টেমে একাকার হচ্ছি। তারপরে যদি আমার দুর্বল হার্ট হয় তাহলে আমি একেবারে আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তাহলে এই যে তারপরে কোনোভাবে কেউ একটা আলো নিয়ে খুব সাহসী লোক কাছে গিয়ে বললে, দূর বাপু কোথায় সাপ, এটা তো একটা দড়ি পড়ে রয়েছে। তো যতক্ষণ আমার এই জানাটা, কিন্তু আমি কোনো সময় তো ওই একটা অবজেক্টটাকে দেখে সাপ বলে জেনেছিলাম, তবেই না আমার এত ভয় হয়েছিল, তবেই না আমি তাকে মারবার জন্য একটা লাঠি নিয়েছিলাম। জানাটা পরে আরো ফার্দার জ্ঞানে দেখা যাচ্ছে যে আমার প্রথম জানাটা ভুল ছিল, সেটা আলাদা কথা, কিন্তু একটা তো কিছু আমি এক্সপিরিয়েন্স করেছিলাম। তাহলে ওই দড়ির মধ্যে সাপটাকে তো আমি এক সময় না এক সময় এক্সপিরিয়েন্স করেছিলাম, তবেই না আমার এই রিয়াকশনটা হয়েছে। সুতরাং বলা যেতে পারে যে at a given point of time I experience the snake, even if afterwards I find it was superimposition on the rope. তাহলে এই যে আমি আজকে যাকে ইউনিভার্স বা জগৎ বলে মনে করছি, সেই এই যে ভ্যালিডিটি অফ দ্য ইউনিভার্স ইজ বিকজ উই আর এক্সপিরিয়েন্সিং ইট। তাহলে এক্সপিরিয়েন্স গিভস ট্রুথ অর ভ্যালু টু দ্য ওয়ার্ল্ড। আমরা যে আজকে এই জগৎকে সত্যি বলছি, কেন বলছি? আমরা এক্সপিরিয়েন্স করছি বলেই বলছি। আমাদের যদি অভিজ্ঞতা না থাকতো তাহলে তো আমরা জগৎকে সত্যি কখনোই বলতাম না। তাহলে আমরা জগৎকে দেখতে পাচ্ছি তাই বলছি জগৎ সত্যি। এবার হতে পারে যে তারপরে দেখা যাবে যে আমাদের জানাটা ভুল ছিল। সেই ভুলটা কেন? তাহলে আমরা বলছি ব্রহ্ম সত্য, এবার অদ্বৈত বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, কিন্তু আমি তো বাবা জগৎ দেখছি, আমার কাছে তো জগৎটা সত্যি, আমি তো ব্রহ্মকে বরং দেখতে পাচ্ছি না। আমি খুব এই সবাই বলছে বলে বলতে পারি ঠিক আছে ব্রহ্ম থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু এবারে আস্তে আস্তে যখন আমরা বারবার এই বেদান্তিক আলোচনা করব, এইগুলো যত আমরা শুনবো তত আমাদের মনে হবে যে ঠিক আছে বাবা, হ্যাঁ ব্রহ্ম সত্য, সত্য হয়তো সত্য ঠিক আছে, কিন্তু জগৎ সত্য, জগৎ আমি দেখতে পাচ্ছি, জগৎ ইজ রিয়াল, ব্রহ্ম ইজ রিয়াল, বাট জগৎ ইজ অলসো রিয়াল। আর তারপরে যখন আমাদের আরো বোধ হবে তখন ফাইনাল স্টেজে গিয়ে আমি বলবো যে না, ব্রহ্মই একমাত্র সত্য, আর কিছু নেই। এবারে এই যে আমরা দেখছি, আমরা কিভাবে দেখছি? আমরা আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়েই দেখছি, এবং তার সঙ্গে অবশ্যই মাইন্ড। শুধুমাত্র চোখ থাকলে, মন যদি না থাকে তাহলে চোখের সামনে দিয়ে অনেক কিছু চলে যাচ্ছে, আমার মন যদি অন্য কিছুতে ব্যস্ত থাকে আমি দেখতে পাবো না। তাহলে আমি যা এক্সপিরিয়েন্স করছি সেটা আমি আমার জ্ঞানেন্দ্রিয় এবং মন দিয়ে দেখছি। যেমন আমি আমার চোখ দিয়ে আজকে গোলাপ ফুলকে দেখছি বলে আমি বলতে পারছি যে গোলাপ ফুল আছে। এবারে আমাকে যদি বলে আচ্ছা গোলাপ ফুলটা কেমন বলো তো, তখন আমি চোখ দিয়ে দেখে যেটুকু বুঝতে পেরেছি, হ্যাঁ, তো সেইভাবে বলবো গোলাপ ফুলটা খুব সুন্দর, ওর না ওরকমের লাল রঙের, টুকটুকে লাল রঙের গোলাপ, আর ওর না অনেকগুলো পাপড়ি, একটার সঙ্গে একটা এরকম, একটার ওপর দিয়ে আরেকটা গেছে, এরকম আমি একটা শেপ একটা বোঝাবার চেষ্টা করলাম, এই রকম দেখতে। হ্যাঁ, কিন্তু এই যে দেখছি, যার হয়তো চোখ নেই, একজন অন্ধর সামনে যদি বা আমি হয়তো তারপরে বললাম গোলাপ ফুলে জানেন তো কি মিষ্টি গন্ধ একটা, এরকম আমি বললাম। এবারে যার চোখ নেই সে তো লাল রংটা দেখতে পাবে না, কিন্তু সে কি গোলাপটাকে বুঝতে পারবে না? সেও কিন্তু গোলাপটাকে দেখছে।
কিন্তু সে সে হাত দিয়ে স্পর্শ করছে। এবার সে হয়তো বলবে বাবা ফুল, এর তো আবার একটা কাঁটা, ধরতে গেলেই তো হাতে কাঁটা ফুটলো। এবার আমি কিন্তু কাঁটাটা দেখেছি বলে কাঁটাটাকে হয়তো অ্যাভয়েড করে ফুলটাকে ধরেছি। সে ওই কাঁটাটাকে দেখলো, তারপর আস্তে আস্তে বললো বাহ পাপড়িগুলো তো বেশ নরম, আচ্ছা হ্যাঁ ওর তো বেশ একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে। তাহলে এই যে নরম পাপড়িগুলো, সুন্দর পাপড়িগুলো মিষ্টি গন্ধ আছে, একটা পাপড়ির ওপর দিয়েই আরেকটা পাপড়ি ওভারল্যাপ করে করে আছে, সেই জিনিসগুলো কিন্তু অন্ধও দেখতে পাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি। কিন্তু আমার কাছে যেহেতু আমার চোখ অ্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট আছে, সেই জন্য আমি একটা রং দেখতে পাচ্ছি যেটা সেই অন্ধ দেখতে পাচ্ছে না। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে অন্ধ যেটা দেখছে সেটা একটা ডিস্টর্টেড বা লিমিটেড ইমেজ, লিমিটেড দেখা। তো সেই লিমিটেশনটা কেন হচ্ছে? লিমিটেশন ডিউ টু দ্য লিমিটেশন অফ দ্য আই বা লিমিটেশন অফ দ্য সেন্স অর্গানস। তো সেই জন্যেই এখানে তারপরে এই যে লিমিটেশন, গোলাপ ফুল দেখে আমার যেরকম রিয়াকশন হচ্ছে তোমারও কি সেরকম রিয়াকশন হবে? নাও হতে পারে। আমার হয়তো গোলাপ ফুলের সঙ্গে আরো অনেক কিছু এক্সপিরিয়েন্স মিলে আছে বলে কিন্তু সিমিলার হবে। যেমন বলেছিল যে একটা চিনির একটা একটা চিনি দিয়ে একটা মডেল তৈরি করেছে, হ্যাঁ চিনির একটা হয়তো এই যে মঠ করেছে হাঁসের শেপ, আমি দেখে বলবো, আমি হয়তো বায়না করছি না আমি হাঁসটাই নেব, আমি ওই মঠটা মানে এমনি যেটা এরকম লম্বা থামের মতো সেটা নেব না। কিন্তু আমার জায়গায় একটা যদি পিঁপড়ে থাকে, পিঁপড়ে বলবে দূর বাবা আমাকে চিনিটাই দাও তো, আমি চিনিটা খাই, তার কাছে তো সেটা খাদ্যবস্তু। সুতরাং কি হচ্ছে, এবারে সেম স্পিসিসের মধ্যে সিমিলার এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু সেম এক্সপিরিয়েন্স হচ্ছে না। যেমন ধর যে খুব ঠান্ডার জায়গায় থাকে, তার যে হিমালয়ের ধর যে কাশ্মীরে থাকে, গরমকালে আমাদের যখন মনে হবে যে প্লেজেন্ট প্লেজেন্ট বলে কাশ্মীরে মানে বেড়াতে যাই, যখন গরমের সময় বেড়াতে যাই, এবার কাশ্মীরি লোকেদের তারা বলবে যে বাবা বড্ড গরম পড়েছে আজকে, হ্যাঁ হয়তো সেখানে তখন হয়তো 12 ডিগ্রি, কিন্তু সে বলবে বাবা আজকে খুব গরম, যে ওইখানে থাকে। কিন্তু এবারে যে ওখানে ধর 2-4 বছর সবে গেছে, সে 12 ডিগ্রিটা বলবে হ্যাঁ আজকে তো 0 ডিগ্রি নয়, হ্যাঁ আজকে প্লেজেন্ট আছে। আর যে সদ্য বেড়াতে গেছে সে হি হি করে কেঁপে মরবে। তাহলে সবাইকারই এই যে পারসেপশনটা যেটা হচ্ছে সেটা মানে পার্সন টু পার্সন ভ্যারি করছে, এক্স্যাক্টলি সেম এক্সপিরিয়েন্স সবাইকার হচ্ছে না, কিন্তু অবশ্যই সেম স্পিসিসে সিমিলার এক্সপিরিয়েন্স হচ্ছে। তো সেই রকম এবারে একটা যদি আপেল তোকে দেয়া হয়, এবার আপেলটা দেখে প্রথমে বলে কি দেখছো, তুমি বলবে আপেলটা বেশ একটা রাউন্ড রাউন্ড একটা শেপ, একটা লাল রং, কামড়ে দেখলাম বা বেশ মিষ্টি। তো তারপরে এবারে সেটাকে যদি একটা শক্তিশালী মাইক্রোস্কোপের তলায় ফেলা যায়, তখন বলবে যে ওরে বাবা এর মধ্যে তো কত অ্যাটমস রয়েছে বা সেল রয়েছে। এবার সেটাকে যদি আরো স্ট্রং ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে দেখা যায়, তখন দেখা যাবে যে সেটার মধ্যে ওই অ্যাটমটাকেও আবার ব্রেক করা যাচ্ছে, প্রোটন নিউট্রন ইলেকট্রন, সেখান থেকে আবার কোয়ান্টামস আসছে, সেখান থেকে এনার্জি আসছে। এবারে করতে করতে সেই এনার্জিটাও থেকে এসেছে, সেবারে ওই বেদান্তিন বলবে সেই এনার্জিটাও এসছে ব্রহ্মণ থেকে। তো যত আমার ইনস্ট্রুমেন্টটা অ্যাডভান্স হতে থাকবে, তত আমার এই যে এক্সপিরিয়েন্সগুলো যে হচ্ছে সেইগুলোও নেগেটেড হতে থাকবে। যে আপেল মানেই শুধুমাত্র একটা গোল একটা মিষ্টি বা টক, এই আপেলটা বড্ড টক ফল লাল লাল রঙের দেখতে, নট নেসেসারিলি। যত আমার জ্ঞান বাড়বে তত আমি আপেলটা কিভাবে তার এই যেমন আমাদের শরীরের মধ্যে যে অর্গানগুলো আছে তার মধ্যে সেলের মধ্যে কোথায় কি রোগ, এই যে ডাক্তাররা যত অ্যাডভান্সমেন্ট হচ্ছে তত আমার পুরনো জ্ঞানগুলো নেগেটেড হয়ে নতুন নতুন জ্ঞান আসছে। সো তো আলটিমেটলি কি দেখা যাবে, যে আলটিমেটলি আমি জানতে পারবো যে এই ব্রহ্মণটাই এক্সিস্ট করছে, কিন্তু আমরা বিকজ অফ আওয়ার লিমিটেশন আমরা সেটাকে এই জগৎ হিসেবে দেখছি। এই যে গাছ, এই যে পাথর, এই পাথর ভাঙলেও তো আলটিমেটলি গিয়ে 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 সেই ম্যাটার, সেই এনার্জি, সেখান থেকে ব্রহ্ম। তো আলটিমেটলি সবটাই ব্রহ্ম।
তো সেই আমাদের লিমিটেশনের জন্যে আমার চোখ খারাপ ছিল বলে আমি দড়িটাকে দেখে সর্প ভেবেছিলাম। এইবার এইটা জানার পর আমরা যদি সেকেন্ড শ্লোকটায় যাই, সেকেন্ড শ্লোকটা বলছে যে আই অ্যাম দ্যাট ব্রহ্মণ ব্রহ্মই বাহম ইদম জগৎ জগৎ সকলং চিন্মাত্র বিস্তারিতং and as the entire world the consciousness itself is spread out। এই যে জগৎ বলে দেখছি সেটা কি, সেটাও সেই কনসাসনেস বা ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। এই ব্রহ্মটাই এই জগৎ হিসেবেই স্প্রেড আউট হয়েছে, দেখা যাচ্ছে। জগৎ সকলও চিন্মাত্র, এই কনসাসনেস চিত যে কনসাসনেস সেটাই এই জগৎ হয়ে এবং আরো যত কিছু আছে সেই হয়ে দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? বিকজ অফ ইগনোরেন্স অর অবিদ্যা। তো অবিদ্যাটা কোত্থেকে এলো না, অবিদ্যাটা আসছে ওই ত্রিগুণাত্মিকা মায়ার জন্যে। সেই ত্রিগুণাত্মিকা মায়ার জন্যে আমার এই যে আমি এই যা কিছু জগৎ আমি দেখছি সেই সবটাই আমার অজ্ঞান থেকে আমি কল্পনা করছি। সর্বং চৈতদ অবিদ্যয়া ত্রিগুণায়া অশেষং ময়া কল্পিতং, মানে আমার অবিদ্যার জন্যে ত্রিগুণাত্মিকা। অবিদ্যাটা কি? এই অবিদ্যাটাই হচ্ছে এই যে ত্রিগুণাত্মিকা যে মায়া, সেই মায়াটাই এই অবিদ্যাটাকে জেনারেট করছে। সেই অবিদ্যার জন্যে আমি এটাকে এই যে বিভিন্নভাবে কল্পনা করছি। ইট ইজ জাস্ট মাই ইমাজিনেশন, আমি এই জগৎকে কল্পনা করছি। এখানে দুটো আছে, একটা হচ্ছে ময়া কল্পিতম না মায়া কল্পিতম, দুটোই হতে পারে। মায়ার জন্যে আমি এটাকে ইমাজিন করছি, অথবা ময়া কল্পিতম মানে আমার কল্পনায় এটা প্রতিভাত হচ্ছে জগৎ হিসেবে। চৈতন্যটা আমার ইগনোরেন্সের জন্য আমার কল্পনায় এই জগৎ হিসেবে প্রতিভাত হচ্ছে। তো এইটাই এই সেকেন্ড ভার্সটা হচ্ছে এইটাই। তো এটার মহাবাক্যটা হচ্ছে ওই যে ব্রহ্মই বাহম ইদম। তো ব্রহ্মই বাহম বা অহম ব্রহ্মাস্মি, সেটা হচ্ছে সেকেন্ড তৈতরীয় উপনিষদে যা বলেছি মহাবাক্য। এখানে ওই 5টা পয়েন্ট এখানে এক্সপ্লেন করা হয়েছে এই দুটো লাইনে। সেটা হচ্ছে যে ফার্স্টে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আই অ্যাম দ্যাট ব্রহ্মণ ব্রহ্মই বাহম। 2 নম্বর হচ্ছে যে কনসাসনেস ইজ অ্যাপিয়ারিং অর ম্যানিফেস্টেড অ্যাজ দ্য ইউনিভার্স, এই যে জগৎ সকলং চিন্মাত্র বিস্তারিতম। 3য় পয়েন্ট হচ্ছে কনসাসনেস ইজ বিহাইন্ড অল বডিজ সর্বং চৈতদ। আর 2য় হচ্ছে কনসাসনেস ইজ অনলি ওয়ান, কনসাসনেস একাই। এবং 5ম হচ্ছে বিকজ অফ দ্য ইগনোরেন্স দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাপিয়ারিং। আর এটাই বলেছে যে অবিদ্যয়া ত্রিগুণয়া অশেষং ময়া কল্পিতম, এটা জগৎ হিসেবে অ্যাপিয়ার করছে। আর যে এটা জানে ইত্থং যস্য দৃঢ়ামথি, এটা যে জানে যে ইট উইল বি ইটারনালি, সে কিন্তু দৃঢ়ামতি সুখে তরে নিত্যে পরে নির্মলে। এইটা যদি একবার জানতে পারো তাহলে তুমি ইটার্নাল ব্লিস এক্সপিরিয়েন্স করবে। ওয়ান হু নোজ ইট উইল বি ইটার্নালি ব্লিসফুল। তো এবং সে যেটা জানে, সে চণ্ডালী হোক আর দ্বিজয়ী হোক, সেই আমার গুরু। এই হচ্ছে এটার দ্বিতীয় শ্লোকটার ব্যাখ্যা। এবার কেন এটা আমি ভুলভাবে দেখছি সেটা অলরেডি আমি এক্সপ্লেন করা হয়েছে আগেই, যে এই যে এক্সিস্টেন্স, এখানে ওটাই বলা হচ্ছে যে আমি এক্সিস্ট করছি, জগৎ এক্সিস্ট করছে, অন্য কিছু এক্সিস্ট করছে। তাহলে এই যে আগেরটায় যেমন অ্যাওয়্যার বলা হয়েছিল, এখানে এক্সিস্টেন্সটা বলা হচ্ছে। অ্যাপেল এক্সিস্ট, পেন্সিল এক্সিস্ট, ম্যাটার এক্সিস্ট, এনার্জি এক্সিস্ট। এই যে এক্সিস্টেন্সটা এটাও ব্রহ্ম থেকেই এসেছে। তো এই আগের শ্লোকে অ্যাওয়ারনেসটা ব্রহ্ম থেকে বড় করা হয়েছিল, এই শ্লোকে এক্সিস্টেন্সটা ব্রহ্ম থেকে বড় করা হয়েছে। এক্সিস্টেন্সনেস বলছেন এটাকে? হ্যাঁ, এক্সিস্টেন্সনেস মানে ওই এক্সিস্টেন্স, এটা এক্সিস্ট করছে ওটা এক্সিস্ট করছে, মানে এক্সিস্টেন্সটা।
অ্যাওয়ারনেসটার মতো, হ্যাঁ হ্যাঁ এক্সিস্টেন্সনেস, সেটা ব্রহ্ম থেকে বড় করা হচ্ছে। আর হ্যাপিনেসও তাই, হ্যাপিনেসও যেটা আমার কাছে এমনিতে সাধারণ কথায় যেটা আমার কাছে, আমাকে যেটা হ্যাপিনেস আমার কাছে আনতে পারে, অন্যর কাছে যেটা আনহ্যাপিনেস আনতে পারে। কিন্তু এই যে তফাৎটা হচ্ছে, এগুলো সবই এই অবিদ্যার জন্য হচ্ছে। এবার অবিদ্যাটা কাজ কি করে করে না, অবিদ্যাটা দুভাবে কাজ করে। এই অবিদ্যা দুভাবে, অবিদ্যার দুটো কোয়ালিটি আর দুটো গুণ আছে। সেই কি না, একটা হচ্ছে, আর দুটো শক্তি আছে, একটা হচ্ছে আবরণী শক্তি আর একটা হচ্ছে বিক্ষেপ শক্তি। প্রথমে কি করছে, ব্রহ্মটাকে ঢেকে ফেলছে, প্রথমে রজ্জুটাকে, দড়িটাকে ঢেকে ফেললো, সেটা হচ্ছে আবরণী শক্তি দিয়ে। আর তারপরে এই ব্রহ্মটাকে ওয়ার্ল্ড হিসেবে রিফ্লেক্ট করছে, অ্যাপিয়ার করছে, ম্যানিফেস্ট করছে, সেটা হচ্ছে বিক্ষেপ শক্তি। রজ্জুটাকে ঢেকে ফেলে সেটাকে সাপ হিসেবে আমার সামনে তুলে ধরলো। তো সেইটা হচ্ছে যে দেয়ার ইজ নো লিমিট। আর এই যে কিভাবে আসবে জগৎ, কিভাবে আমার কাছে আসবে, সেটার কিন্তু কোনো লিমিট নেই। আমার সামনে কিভাবে আমি ব্রহ্মটা যে কিভাবে আমার সামনে ম্যানিফেস্টেড হতে পারে, সেটার কোনো লিমিট নেই। যেমন গাছ হিসেবে হতে পারে, পাখি হিসেবে হতে পারে, নদী হিসেবে হতে পারে, পাহাড় হিসেবে হতে পারে, বই হিসেবে হতে পারে। সুতরাং ব্রহ্ম যে শুধুমাত্র মানুষ হিসেবেই আসবে তার তো কোনো মানে নেই। তো প্রত্যেকের নিজের একটা ধারণার বা আমার ক্ষমতা অনুযায়ী আমি ব্রহ্মটাকে আমার সামনে ম্যানিফেস্টেড হচ্ছে। তো সেই জন্য বলেছে অশেষ মায়া কল্পিতম, অশেষ মায়া কল্পিতম, এখানে এর কোনো শেষ নেই, লিমিট অফ দিস অ্যাপিয়ারেন্স। তো আমি এই জন্য বলছে আই হ্যাভ ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড। যেমন আমি ঘুমের স্বপ্নে যেমন আমি জগৎ তৈরি করেছি, সেরকম জাগ্রত অবস্থাতেও আমার এই অজ্ঞান এবং লিমিটেশনের জন্য আমি এই জগৎটা তৈরি করছি। আমার পরিবার, আমার শহর, আমার স্কুল, আমার বন্ধু, এই যে আমার সেটা আমার জগৎ, এইটা করছি, সেটাও কিন্তু আমি সেই আমার অজ্ঞান এবং মায়ার জন্যেই, মায়ার দিয়েই করছি। তো যে ওয়ান হু আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি, কি আন্ডারস্ট্যান্ড করছে না, দ্য ট্রানজিটারিনেস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য রিয়ালিটি অফ দ্য ব্রহ্মণ। জগৎটা এই যে ট্রানজিটারি, আজ আছে কাল নেই, কিন্তু ব্রহ্মণ সবসময় আছে। যে সেটা জানতে পারে সে হচ্ছে দ্য হ্যাপিয়েস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড। আর I am that Brahman who has such a conviction, whether he is a Brahman or Chandal, he is my Guru. তো এইটা আমাদের, এটাকেই বারবার বারবার হ্যামার করে আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, এই যে আমি যখন ঠাকুরের ওপরে ধর আমরা যদি ধ্যান করি, তার মানে আমাদের কি বলা হয় যে ঠাকুরের কোয়ালিটিগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে ইনভাইভ করা। ধর আমি আমার হিরো, মানে ছোটরা যে একটা হিরো ওয়ার্শিপ, এই যে অমিতাভ বচ্চনের ফ্যান, তারা প্রথমেই অমিতাভ বচ্চনের মতো চুলের ছাঁট করতে লাগলো, তারপর অমিতাভ বচ্চনের স্টাইলে কথা বলতে লাগলো, তারপর এমনকি গলার আওয়াজটাও পাল্টাবার চেষ্টা করলো, হাঁটা চলা। তার মানে কি আমি যত তার কথা চিন্তা করছি তত আমি তার মতো যে হয়ে যাচ্ছি। সেই জন্য বলে ঠাকুরের ওপরে ধ্যান করা মানে আমি ঠাকুরের এই কোয়ালিটিগুলো ইনভাইভ করার চেষ্টা করছি। সেই রকম ব্রহ্মের ওপরে যদি আমি ধ্যান করতে থাকি যে সবই ব্রহ্ম, সবই ব্রহ্ম, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, এইটাকে বলা হয় ব্রহ্মাকার বৃত্তি। এইটা যত আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম এইটা ধ্যান করতে থাকবো, তত আমার ইগনোরেন্সটা দূর হবে এবং সত্যটা আমার কাছে প্রতিভাত হবে, তখন আমি হ্যাপি হব। এইটা হলো সেকেন্ড শ্লোকের কথা। তো যত অবধি হয়েছে তত অবধি আমি তোমাদের বলে দিলাম। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। তুই এটা রেকর্ড করলি? করেছি।